কেন জানি না অজান্তে চোখ দিয়ে পানি পড়তে শুরু করলো। তাই আর সেখানে এক মুহূর্ত দেরি না করে একটা রিক্সা করে বাসায় চলে আসলাম। রিক্সাতে বসে ম্যামের কথায় বারবার মনে পড়তে লাগলো, কিভাবে ম্যাম আমাকে ঠকাতে পারলো। এদিকে আমি ম্যামকে ফোন করেই যাচ্ছি, কিন্তু ফোন বন্ধ। আমার চোখের সামনে এখন অন্ধকার নেমে আসছে, চারদিকে শুধু ঘোলাটে দেখছি। বাসার সামনে রিক্সা আসতেই ভাড়া মিটে ভেতরে চলে গেলাম। রুমে এসেও কেমন যেন অস্থির লাগছে। ম্যাম আমার সাথে কেন করলো এটা? আর সরাসরি গিয়ে জিজ্ঞাসা করব। সারাদিন পরে ম্যাডামের জন্মদিনের কাজ শেষ করে বিকেলবেলা ফ্রেশ হতে রুমে গেলাম। রুমে গিয়ে ফ্রেশ হয়ে নিলাম। শরীরটা অনেক ক্লান্ত লাগছে, তাই বিছানায় গায়েলে দিতে কখন যে ঘুম আসছে জানি না। রাত 9টায় আম্মুর ডাকে ঘুম ভাঙলো। এই রাকিব উঠ, আর কত ঘুমাবি? অনুষ্ঠানে যাবি না? তোকে কতবার ডেকে গেলাম। কয়টা বাজে? 9টা। ওকে, তুমি যাও, আমি রেডি হয়ে নিচে যাচ্ছি। ওকে, তাড়াতাড়ি আসিস। আচ্ছা বলে আম্মু চলে গেল। আমি উঠে ফ্রেশ হয়ে নিলাম। তারপর রেডি হয়ে আব্বু আম্মুর সাথে ছাদে চলে গেলাম, কারণ অনুষ্ঠান ছাদেই হচ্ছে। গিয়ে দেখি সবাই অনেক আনন্দ করছে। পরি ম্যামকে আজকে একটু অন্যরকমই সুন্দর লাগছে। কাছে গিয়ে ম্যামকে উইশ করলাম, হ্যাপি বার্থডে ম্যাম। ম্যাম একটু মুচকি হাসির অভিনয় করে বলল, থ্যাংক ইউ। তারপর সেখান থেকে একটু দূরে গিয়ে ম্যামের দিকে তাকিয়ে আছি। একটু পর কেক কাটা হলো। অনেকে কেক মাখামাখি করছে, বাচ্চারা ছোটাছুটি করছে, দেখে অনেক ভালো লাগছে। কিন্তু ম্যামের মন কেন জানি খারাপ, উদাসীন হয়ে আছে, আর বারবার কাকে যেন ফোন করছে। আর তখনই আমার ফোনের কথা মনে পড়লো। ফোন তো আমার বিছানায় আছে। তাই আমি তাড়াতাড়ি করে নিচে চলে আসলাম। এসে দরজা খুলে আমার রুমে গিয়ে ফোন নিলাম। ফোন নিয়ে তো আমি হা হয়ে গেলাম, কারণ ম্যাম সকাল থেকে এ পর্যন্ত 157 বার কল দিয়েছে, সাথে আনলিমিটেড SMS। হ্যাঁ আল্লাহ, আজ আমি গেছি। এতক্ষণে মন খারাপের কারণটা বুঝলাম, তাই দেরি না করে তাড়াতাড়ি করে একটা SMS পাঠিয়ে দিলাম, সরি ম্যাম। একটু পরে দেখি ম্যাম জবাব দিল। তোর সরি লাগবে না, তুই আর আমাকে এসএমএস করবি না। বুঝলাম ম্যাম আমার উপর অনেক রাগ আর অভিমান করেছে। তাই আবার বললাম, প্লিজ ম্যাম এভাবে বলবেন না। আমি সত্যিই সরি। সারাদিন অনেক কাজ করে ঘুমিয়ে পড়েছিলাম তো, তাই ফোন ধরতে পারিনি। এই তুই এত ছোট মানুষ, তোর এত কিসের কাজ থাকে শুনি? আজকে আমার জন্মদিন, সেই দিনও তুই এমন করলি? আমি এখন কিভাবে বলি? সারাদিন ওনার জন্মদিনের জন্যই কাজ করা লাগলো। তাই আবারও বললাম, আচ্ছা বললাম তো সরি ম্যাম, মানছি আমার ভুল হয়েছে। আমাকে যে শাস্তি দিবেন আমি মাথা পেতে নেব। তোকে সব দিক থেকে ভালো লাগে, শুধু এই আচরণটা আমাকে অনেক কষ্ট দেয়। জানিস তুই হুটহাট করে উধাও হয়ে যাওয়া। সরি সরি সরি, যে শাস্তি দেবেন ওইটাই মেনে নেব। সত্যিই তো? সত্যি। ওকে, তাহলে সকালে যেটা বোর্ডে লিখে রাখছো ওইটা আমি সরাসরি তোমার মুখ থেকে শুনতে চাই। ওকে, কিন্তু আমি জানি আজকে আপনার বাসায় অনুষ্ঠান চলছে, তো অনুষ্ঠান শেষ হলে আমাকে কল দিন, আমি বলবো। আচ্ছা ঠিক আছে। তাহলে এখন রাখছি ম্যাম। না, রাখবি না তুই। কেন? কারণ রাখলে তুই আবার ঘুমিয়ে যাবি, আমি তোকে ভালো করেই চিনি। ঘুমাবো না, প্রমিস। সত্যি তো? সত্যি। ওকে, তাহলে 1 ঘন্টা পর আমি ফোন দিব। ওকে ম্যাম। বলে আমি আবারও ফোন হাতে নিয়ে উপরে চলে গেলাম। গিয়ে দেখি ম্যামের আগের থেকে মনটা অনেকটা ভালো, দেখে আমারও অনেক ভালো লাগছে। তারপর গেস্টদের খাওয়া দাওয়া করার সময় আঙ্কেলকে একটু হেল্প করলাম। গেস্টগুলো খেয়ে দিয়ে চলে যাওয়ার পর আমরাও খেয়ে আব্বু আম্মু সহ আমাদের ফ্ল্যাটে চলে আসলাম। এসে ফ্রেশ হয়ে ড্রেস চেঞ্জ করে নিলাম। খাটে বসতেই কিছুক্ষণ পর দেখি ম্যাম ফোন দিয়েছে। এবার আর মিস করলাম না, সাথে সাথে ফোনটা রিসিভ করলাম। ফোন ধরেই বললাম, হ্যালো ম্যাম। হাই। এই তো এইভাবে ফোন ধরতে পারো না তুমি? এবার ভালো লাগছে। অনুষ্ঠান শেষ? হুম। কে কি গিফট করলো? যে যেটাই দিক, কিন্তু আমার কাছ থেকে ভালো লাগার গিফট হলো তোমারটা। হয়েছে, কি করেন? রুমে ফ্রেশ হয়ে তোমাকে ফোন দিলাম, এখন তোমাকে যে শাস্তি দিয়েছি সেটা পালন করো। আই লাভ ইউ সিনিয়র ম্যাম। আমি সারা জীবন আমরা পিচ্ছি স্বপ্নচারী হয়ে থাকতে চাই। একটু কি ভালোবাসার সুযোগ দিবেন আমায়? এটা শোনার পর ম্যাম কিছুক্ষণ চুপ করে আছে। তাই আমি আবার বললাম, কি হলো ম্যাম, কিছু তো বলেন। না। সাথে সাথে আমি চমকে উঠলাম। এতদিন তাহলে এটা কী ছিল? ম্যাম কি আমার সাথে ফাজলামো করলো? না, কেন ম্যাম, বুঝলাম না। না, এই কারণে বললাম যে তুমি আমায় বললে একটু ভালোবাসার সুযোগ চাও। তো তো মানে আমাকে কি একটু ভালোবাসবে নাকি? আর বাকিগুলো কোন মেয়ের জন্য রাখছো শুনি? আমি যেন হাঁপ ছেড়ে বাঁচলাম। ম্যাম না বলার কারণে একটুর জন্য হার্ট অ্যাটাক করিনি। তারপর আবারও বললাম, ও আচ্ছা, এবার বুঝলাম। আপনি তো আমাকে ভয় পেয়ে দিয়েছেন। কেন? না বললে কি কষ্ট পাবা? শুধু কষ্ট না, হয়তো মরেই যাব। ছি, এগুলো কি বলো? এসব মরা বাদ দিয়ে এখন আবার ঠিকভাবে প্রপোজ করো। ওকে, আই লাভ ইউ সিনিয়র ম্যাম। আমি সারা জীবন আপনার পিচ্ছি স্বপ্নচারী হয়ে থাকতে চাই।
সারা জীবন সবটুকু ভালোবাসার সুযোগ দিবেন আমায়? আই লাভ ইউ টু। আমিও তোমাকে অনেক ভালোবাসি, আমার পিচ্ছির স্বপ্নচারীটা। এখন আমি তোমাকে চাইলেও আর ভুলতে পারবো না, কারণ তুমি আমার অভ্যাসে পরিণত হয়েছো। এখন তুমি আমার জীবনের এক অবিচ্ছেদ্য অংশ। আমি চাই সারা জীবন এইভাবেই তুমি আমার অংশ হয়ে থাকো। অবশ্যই ম্যাম। আমি সারা জীবন আপনার ছায়ার মতো পাশে থাকবো। এখনও কি আপনি আর ম্যাম বলে ডাকবে? ডাকতে আমার ভালো লাগে। অন্তত তুমি করে বলার চেষ্টা করো। ওকে ম্যাম, কিন্তু সময় লাগবে। ওকে। আর শোনো, জি ম্যাম, বলেন। তোমার আজকে আরও শাস্তি পেতে হবে। আমাকে অনেক কষ্ট দিচ্ছ তুমি আজকে। আবার শাস্তি? সারা জীবন এভাবে তুমি ভুল করলে শাস্তি পেতে হবে। কি শাস্তি নিতে পারবে তো সারা জীবন? আমি আপনার জন্য সব কিছু করতে পারবো ম্যাম। ওকে গুড আমার পিচ্ছি। তা পরের শাস্তিটা কি শুনি ম্যাম? এবার শাস্তি হলো তোমার অস্তিত্বকে প্রমাণ দিতে হবে। তাও আমি নিজে যেন তোমার অস্তিত্ব অনুভব করতে পারি। এ আবার কেমন শাস্তি? এর মানে আপনি জানতে চান আমি সত্যি আছি কি না, বা আপনার কলেজে পড়ি কিনা, এটাই তো? এই তো তুমি বুঝে গেছো। তো আমার অস্তিত্ব কিভাবে আপনাকে অনুভব করাবো? সেটা তুমি জানো আমাকে কিভাবে তোমার অস্তিত্ব অনুভব করাবা? আমি কিভাবে জানবো আদৌ কি তুমি আছো কি নেই? ওকে ম্যাম, কালকে আপনাকে আমার অস্তিত্ব আপনাকে অনুভব করাবো। কিভাবে? সেটা না হয় তখনই দেখবেন। ওকে। আচ্ছা ম্যাম, অনেক তো রাত হলো, এখন অন্তত ঘুমাই। না। কেন ম্যাম, এতক্ষণ তো কথা বললাম। তো কি হয়েছে? আগে তো খুব কথা বলতে, এখন কি আমায় ভালো লাগে না? এসব কি বলেন ম্যাম? আচ্ছা ঠিক আছে, কথা বলছি। এভাবে ম্যাম আমাকে ইমোশনাল ব্ল্যাকমেল করে আরও 3 ঘন্টা জোর করে কথা বলিয়ে নিল। তারপর রাত 2টায় ঘুমালাম। সকালে উঠতেই একটু দেরি হয়ে গেল। উঠে দেখি 9টা বাজে। তাড়াতাড়ি করে উঠে ফ্রেশ হয়ে কলেজের দিকে রওনা দিলাম। আম্মু বলল খেয়ে যেতে, কিন্তু সময় না থাকে আর কিছু খেতে পারলাম না। কলেজে পৌঁছাতে পৌঁছাতে 9টা 40 বাজলো। 9টা 45-এ ম্যামের ক্লাস, কিন্তু এখন তো ক্লাস চলছে। গেলে সবাই হাসাহাসি করবে, তাই নেক্সট ক্লাস থেকে জয়েন করব। ক্লাসরুমের একটু দূরে বসে আছি আর ভাবছি, খুব তো বড় গলায় ম্যামকে বললাম কাল কলেজে আমার অস্তিত্ব তাকে অনুভব করাবো, কিন্তু কিভাবে আজকে ম্যামকে আমার অস্তিত্ব অনুভব করাবো? কিছুক্ষণ পরে দেখি স্যার ক্লাসরুম থেকে বের হলো, আর আমি সাথে সাথে ক্লাসরুমে ঢুকে পড়লাম। গিয়ে পিছনে সাকিবের সাথে একই বেঞ্চে বসে পড়লাম। কিরে, এত লেট কেন? আর বলিস না, ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে। কেন, সারা রাত কি করছিস? ম্যামের সাথে কথা বলছি। সাকিব কিছু বলবে তার আগে ক্লাসে ম্যাম প্রবেশ করলো। আমি ম্যামকে দেখে অবাক হয়ে গেলাম, কারণ ম্যাম আমার দেয়া ব্ল্যাক শাড়ি আর রেশমি কাচের চুড়ি পরে এসেছে। সাকিব দেখে চিনে ফেলেছে, কারণ ওকে সাথে নিয়ে কিনেছিলাম। তাই সাকিব আমার কানে কানে বলল, দোস্ত, ম্যাম তো তোর দেওয়া শাড়ি আর কাঁচের চুড়ি পরে আসে, আর আঙ্গুল দেখে তোর দেওয়া রিংও পরে আছে। তার মানে তো তোর লাইন ক্লিয়ার মামা। ট্রিট কবে দিবি সেটা বল। দিব, চিন্তা করিস না। তারপর ম্যাম ক্লাস নেওয়া শুরু করে দিল। আমি ক্লাসের ফাঁকে ম্যামকে SMS করলাম, থ্যাংক ইউ সো মাচ ম্যাম। ম্যাম একটু পর SMSটা দেখে মুচকে আসলেন। থ্যাঙ্কস কেন? আমার দেওয়া শাড়ি চুড়ি আর রিং পরে আরও একবার প্রমাণ করে দিলেন আপনি আমাকে অনেক ভালোবাসেন। আপনাকে অনেক সুন্দর লাগছে। থ্যাংক ইউ। এখন ক্লাসে মনোযোগ দাও। তারপর ম্যামের কথা মতো আমি ক্লাসে মনোযোগ দিলাম। ম্যামের দিকে শুধু তাকিয়ে আছি। উনি কী পড়াচ্ছেন সেদিকে আমার কোনো ধ্যান নেই। কিছুক্ষণ পরে আমার মাথায় একটা বুদ্ধি এলো। বুদ্ধিটা হলো কীভাবে ম্যামকে আমার অস্তিত্ব অনুভব করাবো। একে একে সব ক্লাস শেষ হয়ে গেল। এখন আমি আর সাকিব ক্যাম্পাসের আমতলায় বসে আছি। কিছুক্ষণ পরই ম্যাম SMS করলো, কই তুমি? আছি কলেজেই। কেন ম্যাম? কি রাতে কি বলেছিলে, ভুলে গেলে? না, ভুলিনি ম্যাম। তাহলে প্রমাণ দাও। ওকে ম্যাম, তাহলে আপনি কলেজের লাইব্রেরিতে চলে আসেন। ওকে। বলে আমি সাকিবকে সব খুলে বললাম। সব শুনে সাকিব বলল, ওকে দোস্ত, তুই যা, আমি এখানেই আছি। তারপর সাকিবকে বলে আমিও লাইব্রেরিতে চলে আসলাম। আমি লাইব্রেরির একটা টেবিলে বসে আছি। একটু পর দেখি ম্যাম আসলো। এসে আমাকে SMS করলো। আমি লাইব্রেরিতে আসছি, কই তুমি? আমি পকেট থেকে ফোন বের করে লুকিয়ে ম্যামকে রিপ্লাই দিলাম, আমি আসতেছি, আপনি বুক সেলফের এক পাশে গিয়ে দাঁড়ান। ওকে। ম্যাম শোনেন, কি? আমি আপনাকে অনুভব করাবো ঠিকই, কিন্তু কথা দিতে হবে আপনি যেখানে দাঁড়িয়ে থাকবেন ওখানে দাঁড়িয়ে থাকতে হবে, আর পেছনেও তাকানো যাবে না। কেন? এটা আমার শর্ত, প্লিজ। ওকে। তারপর ম্যাম গিয়ে একটা বুক সেলফের পাশে গিয়ে দাঁড়ালো। লাইব্রেরিতে 15টা বুক সেলফ আছে, যেটা একটার পাশে আরেকটা সারিবদ্ধভাবে। আমি ম্যামের পাশের সারির বুক সেলফে দাঁড়িয়ে আছি। এখন আমার আর ম্যামের দূরত্ব শুধু একটা বুক সেলফ। আমি বুক সেলফের এদিকে আর ম্যাম বুক সেলফের অপর পাশে। তারপর আমি ফোন সাইলেন্ট করে দিলাম আর ম্যামকে বুক সেলফের কর্নারে যেতে বললাম। ম্যাম সেখানেই চলে গেল। ম্যাম একটু বাঁকা হয়ে দাঁড়ানোর জন্য কোমরের শাড়ি একটু সরে গেল।
আর অপর পাশ থেকে আমি ম্যামের ফর্সা কোমর স্পষ্ট দেখতে পেলাম। তাই আমি বুক সেলফের পাশ দিয়ে ম্যামের কোমর আলতোভাবে স্পর্শ করলাম। আর সাথে সাথে ম্যাম কেঁপে উঠল। ম্যামের কোমর স্পর্শ করে আমি নিজে এক মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে গেলাম। হৃদস্পন্দনের গতি বেড়ে যাচ্ছে দ্রুত। এদিকে ম্যাম হঠাৎই একটু শ্বাস আটকে ফেলে ধীরে বললেন, এটাই কি তুমি আমার পিচ্ছির স্বপ্নচারী? আমি কোনো উত্তর দিলাম না। বুক সেলফের আড়ালে দাঁড়িয়ে রইলাম নিঃশব্দে। চারপাশে থমথমে নিস্তবতা। শুধু দুইটা হৃদয় যেন একে অপরের গতি অনুভব করছে। ম্যাম আবার বললেন, কি হলো? কিছু বলছো না কেন? আমি তখনও চুপ, কিছুই বললাম না। কিছুক্ষণ পর আরেক হাত বাড়িয়ে বুক সেলফের ফাঁক দিয়ে ওনার চুলের খোপায় আলতো ছোঁয়া দিলাম। সেই ছোঁয়ায় ম্যাম আবার একটু কেঁপে উঠলেন। তবে এবার থামলেন না, বরং নিঃশ্বাস টেনে হালকা গলায় বললেন, আমি পেছনে তাকাবো না কথা দিয়েছি, কিন্তু তুমি যে এইভাবে আমার এতটা কাছে আসবে কখনো বুঝতে পারিনি। আমার অস্তিত্ব অনুভব করাতে এসেছি ম্যাম, বলেছিলেন না? তবে এভাবে অনুভব করাবে কখনো ভাবতেও পারিনি। তবে একটু ভয়ও লাগছে। ভয় কিসের ম্যাম? এক অজানা ভয়। ভয় নয় ম্যাম, শুধু হবে ভালোবাসা। আপনি জানেন না ম্যাম, বুক সেলফের এপাশে দাঁড়িয়ে আমি কিভাবে প্রতিটা মুহূর্তে আপনার নিঃশ্বাস শুনতেছি। আপনি যেন আমার সামনে না থেকেও আমার ভিতরে আছেন। ম্যাম এবার এক হাত আমার হাতের উপর রাখলেন, তারপর বললেন, আজকে তুমি প্রমাণ করে দিলে ভালোবাসা শুধু চোখে দেখার বিষয় না, অনুভব করারও জিনিস। আমি এবার বুক সেলফের পাশ দিয়ে আমার মুখটা ম্যামের কানের কাছে নিয়ে ফিসফিস করে বললাম, তোমার নিঃশ্বাস শুনে শুনে নিজেকে খুঁজি প্রতিটা ক্ষণে। তুমি পাশে নেই তবুও কেন তোমায় লাগে আমারই বনে। চুপচাপ এই বুক সেলফের আড়াল, তোমার সুধাকণ্ঠে ঝরে ভালোবাসার বেতার। চুলের খোপায় শুয়ে দেখি ভালোবাসা বুঝি এমনই অব্যক্ত আত্মার। তুমি বলো ভয় হয় আজ, আমি বলি ভয় নয়, এ প্রেমের সাজ। আমার ছায়া হয়ে থেকো না আর, এসো একসাথে হই দুই হৃদয়ের পার। চোখে নয় ছুঁয়ে নয়, শুধু মনে মনে গভীর যে রয়। সেই ভালোবাসা নিঃশব্দে কাঁদে, তোমার নিঃশ্বাসে আমার নাম বাঁধে। বলে আমি ম্যামের ঘাড়ে একটা ভালোবাসার স্পর্শ মানে কিস করে হাতটা ছাড়িয়ে নিয়ে বুক সেলফের অপর পাশ দিয়ে দিলাম এক দৌড়ে ক্যাম্পাসে চলে আসলাম। এসে দিকে সাকিব এখনও যায়নি, তাই ওর কাছ থেকে হাঁপাতে লাগলাম। আমার এই অবস্থা দেখে সাকিব আমাকে জিজ্ঞাসা করলো, কিরে, এরকম হাঁপাচ্ছিস কেন? ম্যামের কাছে ধরা খাইছিস নাকি? আরে না, ধরা খাইনি, তবে অনেক কিছু ঘটে গেছে। কি ঘটেছে বল। আমি ম্যামকে কিস করেছি। কি? কেমনে? তারপর আমি সাকিবকে সব কথা খুলে বললাম। সব শুনে সাকিব বলল, আমার আজকে ট্রিট চাই। ওকে চল, আজকে তুই যা চাস সেটাই খাওয়াবো। ওকে চল। তারপর সাকিবকে ক্যান্টিনে নিয়ে গিয়ে ওকে ইচ্ছে মতো খাওয়ালাম, নিজেও খেলাম। তারপর আবার বাসায় চলে আসলাম। এসে ফ্রেশ হয়ে রুমে শুয়ে আছি। হঠাৎই SMS আসার আওয়াজ। দেখলাম ম্যামই SMS করেছে। বাসায় পৌঁছেছ? একটু আগেই। আপনি গেছেন? আমিও আসলাম। আচ্ছা, শেষে ওইটা কি করলে? কি করছি? মনে করো কি করছো? কিসের কথা বলছেন? হ্যাঁ, ওইটাই। কেন, ভালো লাগেনি? ভালো লাগার কথা আসছে না, কেন করলে সেটা বলো। আমার পছন্দের মানুষকে আমি করেছি, তাতে কার কি? তার উপর আমার পুরো অধিকার আছে। তাই নাকি? হুম। তাহলে তো আমারও অধিকার আছে আমার পছন্দের মানুষকে দেখা। এবার আর আমি কোনো উত্তর দিতে পারলাম না, তাই ম্যাম আবার বলল, কি হলো, উত্তর দাও। আপনার কথাও সত্যি। তাহলে আমি দেখতে চাই। কিভাবে? তোমার একটা পিক দাও। না, এভাবে না। তাহলে? আমি চাই আপনি আমাকে সামনাসামনি দেখেন। ওকে, তাহলে 2 দিন পর আমরা দেখা করি। একটু ভেবেই বললাম, ওকে। সত্যি? হুম। ওকে, তাহলে 2 দিন পর একটা পার্কে আমরা দেখা করব। ওকে। আজকে যদি আমি তোমাকে কথা না দিতাম যে পিছনে তাকাবো না, তাহলে আজকেই তোমাকে দেখতে পেতাম। এই জন্যই বলেছি। দুষ্টু ছেলে। তবে কি জানো, তোমার প্রথম স্পর্শ যে এত রোমান্টিকভাবে হবে আমি কখনো কল্পনাও করিনি। আমার বুকের ভেতরে কিছু একটা যেন হঠাৎ করে কেঁপে উঠছে। সেই কম্পনটা এখনো থামেনি, এখনো হাত কাঁপে, নিঃশ্বাস কেঁপে উঠছে। মনে হচ্ছে এই জীবনে কোনোদিন কেউ এতটা গভীর স্পর্শ ছুঁয়ে যায়নি তোমাকে। আমি কিছুক্ষণ চুপ করে থাকলাম, তারপর টাইপ করলাম, আমি চাই না আপনি শুধু আমার স্পর্শে মনে রাখেন ম্যাম, আমি চাই আপনি আমার ভালোবাসা মনে রাখেন। যতটা নীরব ততটাই গভীর। তুমি কি জানো, আমার মতো কঠিন মানুষটাও আজ তোমার ভালোবাসায় ভেঙে পড়েছে। আমি একটু লজ্জা পেলাম। আরে বাস, পিচ্ছি দেখি লজ্জাও পায়। আচ্ছা, একটা কথা বলেন তো, কি বলো? আমার সাথে প্রথম দেখার মুহূর্তে আপনি কি করবেন? চোখে চোখ রাখবা। তোমার চোখে চোখ রাখার খুব ইচ্ছে। আমি দেখতে চাই ওই চোখে কি আছে। চোখে চোখ রাখলে কিন্তু আপনি আর পালিয়ে যেতে পারবেন না। এইবার পালানোর ইচ্ছে নেই, বরং চাই তোমার সাথে ডুবে যেতে। তাই? তাই। এখন তো মনে হচ্ছে 2 দিন কেন, কালই যদি দেখা হতো। আমি চাই দেখা হোক এমন এক জায়গায় যেখানে আপনি আমার নিঃশ্বাস শুনবেন
আর আমি আপনার স্পর্শে হারিয়ে যাব। দুষ্টু, কবে এত বড় হলে বলো তো? যেদিন থেকে আপনাকে ভালোবাসতে শুরু করলাম। আজ রাতে আমার ঘুমই আসবে না তোমার এত রোমান্টিক কথা শুনে। এই প্রথম কেউ আমায় এমনভাবে ভালোবেসে ছুঁয়ে গেছে। ঘুম না এলে জানালার দিকে তাকিয়ে থাকবেন ম্যাম। আমি ছাদের আলোয় আপনার চোখে চোখ রাখবো। তুমি না আসলেই একেবারে পাগল। আপনার জন্যই তো পাগল হয়েছি ম্যাম। ঠিক আছে, তাহলে পাগল ছেলেটার জন্য আমি এখন একটা গান শুনবো। চোখ বন্ধ করে শুধু তোমায় অনুভব করব। তুমিও করবে তো আমায় অনুভব? আপনার নিঃশ্বাসে ভেসে থাকা সেই গানের প্রতিটি শব্দ হয়ে আজ রাতে আপনার পাশে থাকবো। কানে কানে বলবো ভালোবাসি ম্যাম। আর বেশি কিছু লিখো না। এখনই যদি তোমার পাশে থাকতে না পারি তাহলে এই শব্দগুলোই আমাকে ভেঙে ফেলবে। আমি ভাঙতে দেব না ম্যাম। আমি আপনাকে ভালোবেসে যত্নে সারা জীবন বেঁধে রাখবো। হ্যাঁ, অনেক প্রেম করেছো ম্যামের সাথে, এবার লক্ষ্মী বাবুর মতো ঘুমাও। পাগল ছেলেটা, স্বপ্নেও এসো। আমি তো সারাক্ষণই স্বপ্নেই থাকি। গুড নাইট পাগল। গুড নাইট সিনিয়র ম্যাম। বলে আমি ফোন রেখে ঘুমিয়ে পড়লাম। সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিলাম। নাস্তা করতে দরজায় কে জানি কলিং বেল বাজালো। আম্মু খুলে দিতে দেখলাম ম্যাম। ভিতরে আসো মা। তারপরে ম্যাম আমার কাছে আসলো। আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম। কী দরকার ম্যাম? আমার সাথে বের হতে হবে একটু। কোথায় যাবেন? সেটা তোমাকে পরে বলছি। তুমি রেডি হয়ে নিচে আসো। কিন্তু কলেজ। আজকে কলেজে যেতে হবে না। বলে ম্যাম চলে যেতে লাগলো। আম্মু কিচেন রুম থেকে বলল, পরিমামুনি নাস্তা করে যাও। না আন্টি, আজ একটু বেরোতে হবে। বলে ম্যাম চলে গেল। তারপরে আমি নাস্তা করে রেডি হয়ে এসে আম্মুকে বললাম, আম্মু আমি আসছি। মা, কিন্তু তাড়াতাড়ি আসিস, কারণ তোর আব্বু আজকে দিনাজপুর চলে যাবে। ওকে আসবো, বাই। বাই। বলে আমি বের হয়ে আসলাম। ম্যাম দেখে আগে থেকে এসে বসে আছে। আমাকে বলল, এতক্ষণ লাগে তোমার? আম্মুকে বলে আসলাম তো, তাই আজকে একটু তাড়াতাড়ি ফিরতে হবে। আব্বু আজকে দিনাজপুর চলে যাবে। ঠিক আছে, বেশি সময় লাগবে না, তাড়াতাড়ি ফিরে আসবো। কিন্তু আমরা যাচ্ছি কোথায় ম্যাম? শপিংয়ে। মানে কলেজ ফাঁকি দিয়ে শপিং কেন? সব বলছি, আগে রিক্সা নিয়ে আসো। ওকে। বলে আমি একটা রিক্সা ডাক দিলাম। ম্যাম ওঠার পর আমি ওই রিক্সায় উঠলাম। ম্যামের চুলগুলো খোলা, বাতাসে বারবার আমার মুখে আছড়ে পড়ছে। আর ম্যাম বারবার হাত দিয়ে সেটা সরিয়ে কানের পিঠে গুঁজে দিচ্ছেন। কিছুক্ষণ পর ম্যামকে বললাম, ম্যাম এখন বলেন তো কলেজ ফাঁকি দিয়ে আমরা শপিংয়ে কেন যাচ্ছি? 2 দিন পর ওই ছদ্মবেশী কবি আমার সাথে দেখা করতে চেয়েছে। তো তো মানে কি, তার সাথে প্রথম দেখা হতে যাচ্ছে, কিছুতে স্পেশাল গিফট দিতেই হবে। স্পেশাল গিফট মানে কি দিতে চাচ্ছেন? আমি জানি না, সেই জন্যই তো তোমাকে সাথে করে নিয়ে যাওয়া। বুঝলাম। এবার ম্যামের আসল উদ্দেশ্য বুঝলাম। ম্যাম আমার সাথে দেখা করার জন্যই আমাকেই নিয়ে যাচ্ছে গিফট পছন্দ করাতে, আমাকেই দেওয়ার জন্য। বাহ, খেলা তো জমে উঠেছে। কিছুক্ষণ পর রিক্সা এসে একটা শপিং মল থামলো। ভাড়া মিটিয়ে আমরা ভেতরে চলে গেলাম। তারপর ম্যাম আমার সাইজ অনুযায়ী একটা পাঞ্জাবি, একটা ঘড়ি আর একটা রিং কিনলো। সাথে ম্যামও কিছু কেনাকাটা করলো। এসব করতে করতেই দুপুর পেরিয়ে গেল। ম্যাম আমাকে বলল, চলো, অনেক কেনাকাটা করেছি, এবার কিছু খেয়ে নেই। বলে ম্যাম আমাকে একটা দামি রেস্টুরেন্টে নিয়ে আসলেন। সেখানে দুইজন অনেক কিছু খেলাম। খাওয়ার সময় ম্যাম কাকে যেন SMS করলো। আমি জানি আমাকেই করেছে। ভাগ্যিস ফোন সাইলেন্ট করে রাখছি, না হলে আজকে ধরা খেয়ে যেতাম। খাওয়া দাওয়া শেষ করে ম্যাম বিল দিতে গেল। এই সুযোগে আমি ফোন বের করে দেখলাম ম্যাম কি SMS করছে। ম্যাম লিখেছে, কি করো আমার পিচ্ছি হিরো? আমি ম্যাম আসার আগে তাড়াতাড়ি করে রিপ্লাই দিলাম, কলেজে ম্যাম। আপনি আজ কলেজে আসেননি কেন? লিখে আবার ফোন রেখে দিলাম। একটু পরে ম্যাম চলে এলো। তারপর আবার একসাথে রিক্সা করে বাসায় ফিরলাম। বাসায় এসে ফ্রেশ হয়ে নিলাম। বিকেল আব্বুর যাওয়ার সময় হয়ে এলো। আম্মু একটু কান্না করছে। ওপরের ফ্ল্যাট থেকে আন্টি আর ম্যাম এসে আম্মুকে সান্ত্বনা দিচ্ছে। আমি আর আঙ্কেল আব্বুকে বাস স্ট্যান্ডে ছেড়ে দিয়ে আসলাম। যাওয়ার সময় আব্বু বলল, ঠিকভাবে পড়াশোনা কইরো আব্বু, আর তোমার আম্মুর খেয়াল রেখো কেমন? চিন্তা করো না আব্বু, ওখানে পৌঁছে ফোন দিও। আচ্ছা, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। বলে আব্বু বাসে উঠে পড়লো। কিছুক্ষণের মধ্যে বাস ছেড়ে দিল। তারপর আমি আর আঙ্কেল বাসায় চলে আসলাম। এসে দেখি আম্মুর মন অনেক খারাপ, তাই আম্মুকে সান্ত্বনা দিতে লাগলাম। সন্ধ্যা নেমে এলো। আম্মুকে রুমে পাঠিয়ে আমার রুমে চলে এলাম। এসে ফ্রেশ হয়ে বাইরে এসে দেখি ফোন কাঁপতেছে, মানে কেউ কল দিতেছে। কাছে গিয়ে দেখি আব্বু। ফোন রিসিভ করতেই, হ্যালো আব্বু। আমি পৌঁছে গেছি, তোমার আম্মুকে বইলো। ওকে আব্বু, নিজের যত্ন নিয়েন। ওকে। বলে ফোন রেখে দিলাম। ফোন কেটে দেওয়ার পর দেখি ম্যাম দুপুরের SMS-টা রিপ্লাই করেছে। কেন কলেজে আসেনি তাই তুমি আমাকে মিস করেছো বুঝি? আমিও লিখে দিলাম, অনেক মিস করেছি ম্যাম। আগে যদি জানতাম আপনি আসবেন না, তাহলে কলেজে আসতাম না।
তুমি একদিন আমাকে না দেখে এমন করতেছো, তাহলে আমার কেমন লাগতেছে বুঝতেছো তুমি? বুঝেছি ম্যাম। কচু বুঝছো তুমি? এখনো একদিন, তারপর তোমায় দেখতে পাবো। কিভাবে যে এই একটা দিন কাটাবো। এভাবে ম্যামের সাথে আরও কিছুক্ষণ কথা বলে রেখে দিলাম। এরপর দেখতে দেখতে আরও একদিন পার হয়ে গেল। আজ ম্যামের সাথে দেখা করবার পালা। সকালে ঘুম থেকে উঠে ছাদে গেলাম। গিয়ে দেখি ম্যামকে অনেক খুশি খুশি লাগছে। কি ব্যাপার ম্যাম, এত খুশি হওয়ার কারণ কি? আজকে ওর সাথে দেখা করতে যাব, তাই ওর দেওয়া শাড়ি আমি পরেছি, দেখো। আপনাকে অনেক সুন্দর লাগছে ম্যাম। থ্যাংক ইউ। আচ্ছা থাকো, আমাকে রেডি হতে হবে। ওকে ম্যাম, বাই বলে আমিও নিচে চলে আসলাম। এসে দেখি ম্যাম SMS করেছে। তুমি বের হয়েছো তো? হব। ওকে, তাহলে 10টায় পার্কে দেখা হবে। আর শোনো, তুমি কিন্তু ব্ল্যাক টি শার্ট পরবে। ওকে ম্যাম বলেই ফোন রেখে আমিও ফ্রেশ হয়ে নিলাম। তারপর ঠিক 10টায় আমি পার্কে চলে আসলাম। এসে দেখি ম্যাম তো এখানে নেই। ম্যাম তো আমার অনেক আগে চলে আসার কথা, কারণ ম্যাম তো আমার আগে বাসা থেকে বের হয়েছে। আমি কোনো ভুল ঠিকানায় চলে আসলাম না তো? আবার ম্যামের SMS চেক করলাম। তারপর চেক করে দেখি এই ঠিকানায় দেওয়া আছে। আমি তো ঠিক জায়গায় আছি। তাহলে ম্যাম আসলো না কেন এখনও? তাই ম্যামকে আমি ফোন করলাম, কিন্তু এ কি, ম্যামের ফোন তো বন্ধ। আমি কিছুক্ষণ ম্যামের জন্য অপেক্ষা করতে লাগলাম আর ম্যামকে ফোন দিতে লাগলাম। প্রায় 2 ঘন্টা অপেক্ষা করার পর যখন ম্যাম এলো না, তখন আমার কেমন জানি খটকা লাগলো। ম্যাম কি আমাকে ঠকালো? কেন জানি না অজান্তে চোখ দিয়ে পানি পড়তে শুরু করলো। তাই আর সেখানে এক মুহূর্ত দেরি না করে একটা রিক্সা করে বাসায় চলে আসলাম। রিক্সাতে বসে ম্যামের কথায় বারবার মনে পড়তে লাগলো, কীভাবে ম্যাম আমাকে ঠকাতে পারলো। এদিকে আমি ম্যামকে ফোন করেই যাচ্ছি, কিন্তু ফোন বন্ধ। আমার চোখের সামনে এখন অন্ধকার নেমে আসছে। চারদিকে শুধু ঘোলাটে দেখছি। বাসার সামনে রিক্সা আসতেই ভাড়া মিটে ভেতরে চলে গেলাম। রুমে এসেও কেমন যেন অস্থির লাগছে। ম্যাম আমার সাথে কেন করলো এটা? আর সরাসরি গিয়ে জিজ্ঞাসা করব। তাই ম্যামকে বলার উদ্দেশ্যে ওনাদের দরজার সামনে দাঁড়িয়ে আছি। কিছুক্ষণ পর দরজায় নক করলাম। ভেতর থেকে আন্টি এসে দরজা খুলে দিল। আসসালামু আলাইকুম আন্টি। ওয়ালাইকুম সালাম। রাকিব বাবা, কিছু বলবে? ভেতরে আসুন। না আন্টি, ভেতরে যাব না। ম্যাম আছে? না তো, সে সকাল বের হয়ে গেছে। আর তো পেরেনি। কি বলেন আন্টি, এখনো ফিরেনি? না তো, কেন, কিছু হয়েছে? না আন্টি, কিছু হয়নি। আপনি দরজা লাগিয়ে দেন, আমি গেলাম। বলে আমি আবারও রুমে চলে আসলাম। ম্যাম সকালে বের হয়ে গেছে, এখনও ফিরে আসেনি। আমার সাথে দেখা করতেও তো যায়নি। ব্যাপারটা তাহলে কি? রুমে এক মুহূর্ত মন টিকছে না। তাই আবার ম্যামকে খুঁজতে বেরিয়ে পড়লাম। কোথায় খুঁজবো জানি না, তবুও বেরিয়ে পড়লাম। প্রথমে কলেজে খোঁজ নিলাম, সেখানেও ম্যামকে পেলাম না। ম্যাম কোথায় যেতে পারে আমার কোনো আইডিয়াই নেই। তবুও সারা শহর তন্ন তন্ন করে খুঁজতে লাগলাম, কিন্তু ম্যামকে কোথাও পেলাম না। এখন সন্ধ্যা 7টা, কিন্তু ম্যামের কোনো খোঁজ নেই। আমি রাস্তার পাশে ফুটপাতে হাল ছেড়ে দিয়ে বসে আছি। চোখ দিয়ে বাধাহীনভাবে পানি গড়িয়ে পড়ছে। হঠাৎই ফোনে টুং করে আওয়াজ হলো, আর সাথে সাথে ফোনটা বের করে SMS-টা দেখলাম ম্যামই SMS করেছে, কিন্তু কোনো টেক্সট নয়। এটা কোনো জায়গা লাইভ লোকেশন। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, এটা আমার আসল ফোন নাম্বারে পাঠিয়েছে, মানে বাড়িওয়ালার ছেলে রাকিবকে। তাই আমি আর এক মুহূর্ত দেরি না করে ম্যামের দেওয়া লোকেশনে যাওয়ার জন্য একটা রিক্সা নিলাম। প্রায় 20 মিনিট পর ম্যামের দেওয়া লোকেশন অনুযায়ী পৌঁছে গেলাম, কিন্তু এখানে তো কিছুই নেই। রিক্সাওয়ালা মামাকে সব খুলে বললাম, তাই উনি আর চলে গেলেন না। আমার সাথে ম্যামকে খুঁজতে লাগলেন। এটা একটা শুনশান জায়গা, কিন্তু এই জায়গায় ম্যামের ফোনের লোকেশন দেখায় কেন? নিশ্চয়ই কোনো ঘাবলা আছে। আমি আশেপাশে ভালো করে লক্ষ্য করতে লাগলাম। রিক্সাওয়ালা মামা খুঁজলেন, কিন্তু আমরা কিছুই দেখতে পেলাম না। তাই আশেপাশে আবার ভালো করে লক্ষ্য করে দেখি একটা পুরোনো গ্যারেজের মতো, মনে হয় পরিত্যক্ত। অনেকদিন কেউ ব্যবহার করেনি, আর সহজে এখানে কেউ আসবেও না। আমি আর রিক্সাওয়ালা মামা গ্যারেজের ভেতরে ঢুকে পড়লাম। গিয়ে যা দেখলাম তা দেখে আমি নিজের চোখকে বিশ্বাস করাতে পারছিলাম না, কারণ এটা তো ম্যাম। ম্যামের চুলগুলো এলোমেলো হয়ে আছে, শাড়ি ঠিকভাবে নেই, এলোমেলোভাবে ছেঁড়া, ব্লাউজের অনেকখানি ছেঁড়া, হাতের যেখানে ছেঁড়া তার 2 পাশে রক্ত বের হয়ে শুকিয়ে গেছে। ম্যামকে অবস্থায় দেখে চোখ দিয়ে অজরে পানি পড়তে লাগলো। এখান থেকে এক দৌড়ে ম্যামের কাছে ছুটে গেলাম। তারপর হাঁটু গেড়ে বসে ম্যামের মাথা আমার উরুর উপর নিয়ে বলতে লাগলাম, ম্যাম আপনার কি হয়েছে? প্লিজ একবার চোখ খোলেন। ম্যাম আমি এসে গেছি, আর কোনো চিন্তা নেই ম্যাম, প্লিজ ম্যাম একটাবার চোখ খোলেন। ম্যামের মুখটা একদম বিবর্ণ নিস্তেজ, ঠোঁট শুকিয়ে ফেটে গেছে, নিঃশ্বাস চললেও খুব ধীরে ধীরে, যেন জীবন তার শেষ ধাপে এসে ঠেকেছে। আমি পাগলের মতো চিৎকার করে কাঁদতে লাগলাম, ম্যাম প্লিজ একবার চোখ খোলেন, আমি রাকিব, দেখেন আমি তো এসে গেছি, প্লিজ ম্যাম। ম্যামের হাতটা তুলে নিজের কপালে চেপে ধরলাম। হিমশীতল হয়ে গেছে হাতটা। কখনো ভাবিনি আমার এই স্পেশাল মানুষটাকে আজ এভাবে ছিন্ন ভিন্ন অবস্থায় দেখতে হবে। রিক্সাওয়ালা মামা বললেন, মামা আর সময় নষ্ট করেন না, চলেন ওনাকে নিয়ে হাসপাতালে যাই। রিক্সাওয়ালা মামার কথা একদম ঠিক। তাই আমি কোনো মতে ম্যামের নিথর দেহটা কোলে তুলে নিলাম।
শাড়িটা এলোমেলোভাবেই ঝুলে পড়েছে, ব্লাউজের ছেঁড়া অংশে রক্তের দাগ। কেউ যে চরম বর্বরতা করেছে তার বলার অপেক্ষা রাখে না। রিকশায় বসে আমি এক হাতে ম্যামকে ধরে রেখেছি, আরেক হাতে ওনার চুলগুলো ঠিক করে দিচ্ছি। মাথাটা আমার কাঁধে এলে দিতেই মনে হলো আমি যেন এক মৃতপ্রায় ভালোবাসাকে বুকে আগলে রাখছি। আমার চোখের পানি থামছে না। এই ভালোবাসাতে এমন না, এভাবে কষ্ট পাওয়ার জন্য তো আমরা ভালোবাসিনি। হাসপাতালে পৌঁছে ম্যামকে এমার্জেন্সিতে নিয়ে গেলাম। ডক্টররা দৌড়ে এলেন, নার্সরা স্ট্রেচারে করে তাকে নিয়ে গেল। কেউ কিছু জিজ্ঞাসা করছে আর আমি শুধু কাঁদছি, বলতে পারছি না কিছুই, যেন গলা দিয়ে কোনো শব্দ বেরোচ্ছে না। একজন নার্স এসে বলল, আপনি কি রোগীর আত্মীয়? আমি আমি ওনার ছাত্র, আমি ওনার সব। আর বলতে পারলাম না। আমি বাসায় খবর দিয়ে আম্মুকে জানালাম। কিছুক্ষণের মধ্যে সবাই চলে এলেন। ঘণ্টাখানেক পর একজন ডক্টর বেরিয়ে এলেন। আপনি ওনার সাথে ছিলেন? জি, আমি ছিলাম। খুব দুঃখজনকভাবে বলছি, মেয়েটিকে শারীরিক এবং মানসিকভাবে অত্যন্ত নির্যাতন করা হয়েছে। ওনার শরীরে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে, রক্তক্ষরণও হয়েছে প্রচুর। কিন্তু কিন্তু কি ডাক্তার, প্লিজ বলেন, বাঁচবে তো? ম্যাম বাঁচবে না? এখনোই কিছু বলা যাচ্ছে না। আমরা ওনার জীবন বাঁচাতে আপ্রাণ চেষ্টা করছি। আপনি দোয়া করেন। আমি হাসপাতালের করিডোরে বসে বসে ফুঁপে ফুঁপে কাঁদতে লাগলাম। আঙ্কেল আন্টি সবাই কাঁদছে। ভালোবাসা যদি এমন কষ্টেরই হয়, তাহলে আমি আর ভালোবাসতে চাই না। আমি শুধু চাই ম্যাম আবার আমাকে বলুক আমার পিচ্ছি স্বপ্নচারীটা, শুধু একবার। রাত প্রায় 3টা বাজে। হাসপাতালের করিডোরে আমি একা বসে আছি। চোখের নিচে কালি জমেছে, চোখ লাল হয়ে আছে, ঠোঁট শুকিয়ে গেছে, একবারও চোখের পানি শুকায়নি। হঠাৎ এক নার্স দৌড়ে এলো। আপনি রাকিব? আমি হতভম্ব হয়ে মাথা নেড়ে বললাম, জি। তাড়াতাড়ি চলুন, রোগীর অবস্থা ক্রিটিক্যাল, আর ডাক্তার আপনাকে দেখতে বলেছেন। আমি দৌড়ে গেলাম আইসিইউর সামনে। কাচের ভেতর থেকে ডাক্তার একজন ইশারা করলেন। আমি ধীরে ধীরে ভেতরে ঢুকলাম। ম্যাম তখনও চোখ বন্ধ করে শুয়েছিলেন, মুখে অক্সিজেন মাস্ক। মুখটা কেমন জানি নীলছে, নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে। আমি ওনার পাশে গিয়ে হাত ধরলাম। ম্যাম ম্যাম আমি রাকিব, আপনার ছদ্মবেশী কবি। প্লিজ চোখ খোলেন, প্লিজ। একবার শুধু বলেন আমার পিচ্ছি স্বপ্নচারীটা। ম্যামের চোখের কোণে হালকা এক ফোঁটা জল চিকচিক করলো। হয়তো শেষ ভালোবাসাটা ছিল সেখানেই জমা। ধীরে ধীরে ঠোঁট নড়ল, কণ্ঠ ভেঙে ভেঙে বললেন, রাকিব, তুমি তুমি ছদ্মবেশী কবি? তুমি তোমার ম্যামের সব ছিলে? অনেক কষ্ট হচ্ছে। না ম্যাম, প্লিজ আমার জন্য একবার বাঁচেন, একবার। আমি আপনাকে ছাড়া বাঁচতে পারবো না, প্লিজ ম্যাম। ম্যামের ঠোঁটে অল্প হাসি রেখা ফুটে উঠল, চোখের তীব্র বিষণ্ণতা। তারপর বলল, রাকিব, জীবনটা হয়তো আমাদের জন্য ছিল না, কিন্তু বিশ্বাস করো, তোমার ম্যাম শুধু তোমাকেই ভালোবেসেছে, আর সারা জীবন তোমাকেই ভালোবাসবে, শুধু তোমাকেই। এ কথা শেষ হতেই মেশিনের বিপ শব্দটা থেমে গেল। এক লাইন সোজা টোন, একটা জীবন থেমে গেল। আমি বোবা হয়ে গেলাম, কিছুক্ষণ বিশ্বাসই করতে পারছিলাম না। হঠাৎ এক চিৎকার করে উঠলাম, ম্যাম না, প্লিজ না। আমি ওনার নিথর দেহটাকে জড়িয়ে ধরলাম। নার্সরা আমাকে ছাড়িয়ে নিতে চেষ্টা করছে, কিন্তু আমি আঁকড়ে ধরে কাঁদছি। কেন চলে গেলেন ম্যাম? আমি তো এসেছিলাম, আমি তো প্রতিজ্ঞা করেছিলাম সব কষ্ট দূর করে দেব। আপনি শুয়ে দিলেন আমার সব স্বপ্ন। আমি ভালোবাসা চেয়েছিলাম ম্যাম, আপনি তো আমার গোটা পৃথিবী ছিলেন। আপনি যদি নাই থাকেন, তাহলে আমি কার জন্য বাঁচব? ম্যাম প্লিজ একবার চোখ খোলেন, আপনার ছদ্মবেশী কবি আপনাকে ডাকছে ম্যাম। আপনি তো বলেছিলেন আমাকে দেখা মাত্রই আপনি আমার চোখের দিকে তাকিয়ে হারিয়ে যেতে চান। আমি তো আপনার সামনে, আপনি আমার চোখের দিকে তাকাচ্ছেন না কেন ম্যাম? আপনি এরকম করলে আমিও কিন্তু অভিমান করে দূরে কোথাও হারিয়ে যাব ম্যাম, আর কখনো ফিরে আসবো না। প্লিজ চোখ খোলেন ম্যাম। বলেই কাঁদতে কাঁদতে আমি হাঁটু গেড়ে পড়ে গেলাম। চোখের পানি আর গাল ভিজিয়ে যাচ্ছে। ম্যামের নিথর হাতটা নিজের বুকে চেপে ধরলাম। একবার বলুন ম্যাম, আপনি অভিমান করেছেন? আমি কি কোথাও ভুল করেছি? আমি তো শুধু আপনাকে ভালোবেসেছিলাম, কেন এমন করলেন? ঘরের বাতাস ভারী হয়ে উঠছে। হাসপাতালের সব নার্স ডাক্তার পর্যন্ত নীরব, কাঁদছে সবাই। ম্যামের দেহটা যখন মর্গে নিয়ে যাওয়া হচ্ছিল, আমি দরজার সামনে দাঁড়িয়েছিলাম। একবার স্পর্শ করার অনুমতিও দিচ্ছিল না কেউ। শেষবারের মতো গেট দিয়ে ওনার দেহটা বেরিয়ে নিয়ে যাওয়ার সময় আমি চিৎকার করে কেঁদে উঠলাম, ভালোবাসি ম্যাম, খুব ভালোবাসি। এত ভালোবাসি যে আপনি ছাড়া আমার কোনো কবিতা লেখা হবে না ম্যাম। একজন ডাক্তার এসে বলল, আজকে আপনারা লাশ নিয়ে যেতে পারবেন না, পোস্টমর্টেম হবে, তারপর কাল নিয়ে যাবেন। তাই আমরা সবাই বাসায় চলে আসি। কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস, সেদিন রাতেই ট্রান্সফরমার পরে ব্রাস্ট হয় আর হাসপাতালে আগুন লাগে। খবর শোনা মাত্রই সবাই হাসপাতালে গেলাম। কোনো লাশেরই কিছু চেনা যাচ্ছে না। কোনো রকম শনাক্ত করে
ম্যামের লাশ বাসায় নিয়ে আসা হলো। শেষবারের মতো আর ম্যামের মুখটাও দেখতে পেলাম না। কতটা হতভাগা আমি। ম্যামের কবরটা আমাদের বাসার পাশে দেওয়া হয়েছে, যেটা আমি আমার রুম থেকে বেলকনিতে গেলে স্পষ্ট দেখতে পাই। এখন প্রতিদিন রাতে বেলকনিতে গিয়ে আমি কিছুক্ষণ দাঁড়িয়ে থাকি আর ম্যামকে কবিতা শুনিয়ে আসি। এভাবে কাটছে আমার বোরিং লাইফ। দেখতে দেখতে কেটে যায় 8 মাস। 8 মাস পর, 8 মাস আগে মৃত্যু হওয়া আমার গার্লফ্রেন্ড পরি ম্যামের আইডির পাশে সবুজ বাতি জ্বলতে দেখে আমি পুরো হতভঙ্গ হয়ে গেলাম। ম্যামের আইডি অ্যাক্টিভ, কিন্তু কিভাবে? সাথে সাথে আমি ম্যামের খবরের দিকে তাকালাম আর ভাবলাম, ম্যাম তো এখানে শায়িত আছে, তাহলে ম্যামের আইডি চালাই কে? তাই অনেক এক্সাইটমেন্ট নিয়ে ম্যামের আইডিতে SMS করলাম, আসসালামু আলাইকুম। কিছুক্ষণ পরে দিকে রিপ্লাই আসলো, লেখা ভেসে উঠলো, ওয়ালাইকুম আসসালাম। কে আপনি? আমি যেই হই না কেন, আপনি কে? আর এই আইডির মানুষ তো 8 মাস আগে মারা গেছে। একটু পর আবার রিপ্লাই আসলো, আপনি কি তাকে চিনেন? হ্যাঁ চিনি, কারণ তিনি আমার সব কিছু ছিল, আমার স্বপ্ন ছিল, আমার পুরো দুনিয়া ছিলেন। শি ওয়াজ মাই লাইফ। একটু পর আবারও বললেন, আচ্ছা, আপনার নাম্বারটা দিন তো। কেন? বলছি ফোনে আপনি নাম্বার দিন। 0927। তারপর আমি আর কোনো রিপ্লাই পেলাম না। অনেকক্ষণ ফোনের অপেক্ষাও করলাম, কিন্তু কোনো ফোনও পেলাম না। মাথায় শুধু একটাই চিন্তা, ম্যামের আইডি কে চালাচ্ছে, আর ফোনটা এবার তার কাছে কেন? রাতে আর ঘুম হলো না। ম্যামের সেই নাম্বার অনেকবার ফোন দিয়েছি, কিন্তু নাম্বারটাও বন্ধ। তাহলে আইডি কীভাবে অ্যাক্টিভ? যাই হোক, শেষ রাতে একটু ঘুম আসলো। ঘুম ভেঙে ঘড়ির দিকে তাকিয়ে দেখি বেলা 11টা 47 বাজে। আম্মু আমাকে আর ঘুম থেকে এত সকালে ওঠায় না, কারণ আম্মু জানে এই 8 মাসের প্রতিটা রাতে অনেক দেরি করে ঘুম আসি। রাতে বেলকনিতে দাঁড়িয়ে ম্যামের কবরের দিকে তাকিয়ে কথা বলি। যাই হোক, ঘুম থেকে উঠে একেবারে গোসল করে বাইরে এলাম। কলেজে খুব একটা যাওয়া হয় না আর, অনিয়মিত স্টুডেন্ট হয়ে গেছি। আম্মু বকা দেয় না সেদিনের পর থেকে। প্রয়োজন ছাড়া তেমন রুম থেকেও বের হই না, কোথাও বেড়ানো তো দূরের কথা। গোসল করে নিচে এসে একবারে দুপুরে খাবার খেয়ে নিলাম। বিকেলের দিকে একটু ছাদে হাঁটাহাঁটি করলাম। ছাদে আসতে ম্যামের কথা মনে পড়ে গেল। আগে ম্যামের জন্য কতই না অপেক্ষা করি সেখানে, ওনাকে একটা নজর দেখার জন্য। প্রতিদিন গোসল করে কাপড় শুকাতে ম্যাম ছাদে আসতো, তাই আমি ওনাকে দেখার জন্য কত বাহানে দিয়ে ছাদে আসতাম। এসব ভাবতেই চোখের কোণা চিকচিক করে উঠল, চোখ থেকে গড়িয়ে দুপোটা পানি গড়িয়ে পড়ল। মন ভালো করার জন্য ছাদে আসলেই ম্যামের কথা মনে হয়ে মনটা আরও বেশি খারাপ হয়ে যায়, তাই ছাদে আসাই ছেড়ে দিয়েছি। সন্ধ্যার পর রুমে চলে আসলাম। ফোন হাতে এনে দেখি একটা আননোন নাম্বারে 2টা মিসড কল, তাও আবার অন্য দেশের, মনে হচ্ছে আমেরিকার কোনো নাম্বার। যাই হোক, আমি ইগনোর করলাম। এখন খুব একটা ফোনে আমি অ্যাক্টিভ না। রুমে বসে কবিতা রেডি করছি ম্যামকে শোনানোর জন্য, কিন্তু তখনই আবার ওই নাম্বার থেকে ফোন আসলো। আমি আবারও ইগনোর করলাম, কারণ আমার চেনা জানার মধ্যে বাইরের দেশে কেউ থাকে না। কিছুক্ষণ পর আবার ফোন দিয়েছে। না, এ তো খুব ডিস্টার্ব করছে, তাই ফোন ধরেই বললাম, আচ্ছা মানুষ তো মশাই, আপনি দেখছেন ফোন কেটে দিচ্ছি তবুও বারবার ডিস্টার্ব করছেন। আপনি কি রাকিব? জি আমি রাকিব। কালকেই আমাদের কথা হলো একটা আইডিতে, আপনি তো নাম্বার দিলেন। ও আচ্ছা, আপনি? সরি, বুঝতে পারিনি। আমি মনে মনে ভাবছি ম্যামের আইডি বিদেশে কেমনে। তারপর লোকটি বলল, ইটস ওকে। আচ্ছা ওই আইডিয়া আপনি কোথায় পেয়েছেন? তারপর লোকটি যা বলল সেটা শুনে আমার মাথা ঘুরে গেল, কারণ উনি বলল, আপনি যার কথা বলছেন উনি মারা যাননি। হোয়াট? বলে আমি চেয়ার থেকে বসা থেকে এক ঝটকে দাঁড়িয়ে পড়লাম। আমি কি ভুল শুনলাম? তাই লোকটিকে আবার বললাম, আরেকবার বলেন প্লিজ। জি, ঠিকই শুনেছেন, উনি মারা যাননি, উনি এখনো বেঁচে আছে। ওনার কথা শুনে আমার বুকের ভেতর ধপধপ করছে, মাথার মধ্যে যেন হাজারটা প্রশ্ন ঘুরছে। ফোনটা কানে ধরে কিছুক্ষণের জন্য নিঃশ্বাস বন্ধ হয়ে গেল আমার। ওনার এই কথাটা যেন আমার জীবনের মোড় আবার পাল্টে দিল। ভাই আপনি আর একবার বলেন, আমার পরিমাণ বেঁচে আছে? আপনি কি তাকে দেখেছেন? ওপাশ থেকে গলা ভেসে এলো, হ্যাঁ, আমি দেখেই বলছি, উনি জীবিত আছেন, তবে একটু জটিল। ফোনে সব বলা সম্ভব হচ্ছে না। আমার শরীর ঠান্ডা হয়ে যাচ্ছে। হাতের ফোনটা শক্ত করে ধরে রেখেছি যেন এটা কোনো দুঃস্বপ্ন না হয়। বুকের বাঁ পাশে ব্যথা করছে, মনে হচ্ছে যেন পুরনো আবেগ যেন জেগে উঠেছে। চোখের কোণ ভিজে উঠল অজান্তেই। লোকটা কিছুক্ষণ পর বলল, আমি আপনাকে একটা ঠিকানা পাঠাচ্ছি, আপনি চাইলে এখানে আসতে পারেন। ওনাকে দেখার জন্য মনে হচ্ছে আল্লাহ আমাকে বাঁচিয়ে রাখছে। আপনি প্লিজ ঠিকানাটা পাঠান। ওকে, দিচ্ছি। বলে ফোনটা কেটে গেল। আমি তাকিয়ে রইলাম ফোনের দিকে। গলার নিচে যেন কাটা গেঁথে গেছে, শরীরটা ঝিমঝিম করছে, ভাবনার ভারে পা কাজ করছিল না। আমি ধপ করে চেয়ারে বসে পড়লাম। মনের ভিতর একটা ঝড় বইছে, কিন্তু ম্যাম বেঁচে আছে এই কথা শুনতেই বুকের ভেতর এক ঠান্ডা অনুভূতি নাড়া দিয়ে যাচ্ছে। কিছুক্ষণ পর দেখি ফোনে টুং করে SMS আসলো। সাথে সাথেই দেখলাম লোকটি ঠিকানা পাঠিয়েছে। কিন্তু এ কি? এটা তো কোনো আমেরিকার হসপিটালের ঠিকানা মনে হচ্ছে।
ম্যাম আমেরিকায়? কিন্তু কিভাবে সম্ভব? এসব প্রশ্নের উত্তর আমি কিছুতে মেলাতে পারছিলাম না। কিন্তু আমেরিকা কিভাবে যাব? আমার কাছে তো পাসপোর্ট ভিসা কিছুই নেই। আমি আব্বুকে ফোন করলাম। আসসালামু আলাইকুম আব্বু। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো আব্বু? আব্বু তুমি কালকে সকালের মধ্যে বাসায় চলে আসবে? কেন আব্বু, কিছু হয়েছে? অনেক এমার্জেন্সি। ঠিক আছে, দেখছি। বলেই ফোনটা কেটে দিলাম। রাতে আমার আর ঘুম আসলো না, শুধু মাথায় একটাই চিন্তা, ম্যাম বেঁচে আছে। খুব ভোরে আমি ঘুম থেকে উঠলাম, উঠে ফ্রেশ হয়ে ছাদে গেলাম। আজকের আবহাওয়াটা অনেক ফ্রেশ লাগছে, হয়তো মনটা ফ্রেশ তাই। কিছুক্ষণ হাঁটাহাঁটির পর নিচে আসতেই আম্মু আমাকে দেখে হা হয়ে তাকিয়ে আছে। আমি ওভাবে তাকিয়ে থাকতে দেখে আম্মুকে বললাম, আমি এভাবে তাকিয়েছে কেন? ভূত দেখছো নাকি? ভূতই তো মনে হচ্ছে। এটা আমি কাকে দেখছি? এই 8 মাসে কি একটা দিন আছে যেটাতে তুই এত সকালে উঠেছিস? অবাক তো হওয়ারই কথা। এত কথা না বলে আব্বু আসতেছে, নাস্তা বানাও, একসাথে নাস্তা করব। তোর আব্বু কেন আসছে? আমি আসতে বলেছি তাই। কেন আসতে বলছিস? সেটা না হয় আব্বু এলেই বলি। কি জানি বাবা, কখন তোর কি হয় কিছু বুঝি না। আমি আর কথা না বাড়িয়ে আমার রুমে চলে আসলাম। আধ ঘন্টা পরে আব্বু চলে আসলো। তারপর উনি এসে ফ্রেশ হয়ে নিল। আম্মু আমাকে বলে গেল আব্বু এসেছে, তাই নাস্তা খাওয়ার জন্য ডাকছে। আমি নাস্তা খেতে নিচে চলে গেলাম। আমাকে দেখে আব্বু বলল, আজকে আমার ছেলেকে এত ফ্রেশ লাগছে কেন? কারণ আছে। কি কারণ শুনছি? বলছি, তার আগে আঙ্কেল আর আন্টিকে ডেকে আনো। আবার ওনাদের ডাকতে হবে কেন? ঢাকো না আগে, বলছি তো। কি জানি তুই কি করতে চাচ্ছিস, আল্লাহই জানে। বলে আম্মু ওনাদের ডাকতে গেল। একটু পর ওনারাও চলে আসলেন। তারপর আব্বু বললেন, বলো, এখন কি বলতে চাও? তাহলে শোনো সবাই, পরি ম্যাম বেঁচে আছে। আমার কথাটা যেন পুরো ঘরটায় মুহূর্তের মধ্যে স্তব্ধ হয়ে গেল। এই কথাটা যেন সবাইকে এক ঝটকায় চুপ করে দিল। কয়েক সেকেন্ড কেউ কিছু বলল না। এক দৃষ্টিতে সবাই আমার দিকে তাকিয়ে আছে। পরি ম্যামের আম্মুর মুখে এক ঝটকায় ফ্যাকাশ হয়ে গেল। চায়ের কাপ হাতে ছিল, সেটা ঠক করে মেঝেতে পড়ে ভেঙে গেল। কিন্তু তিনি সেটা খেয়ালই করলেন না। ঠোঁট কাঁপছে, চোখে জমে উঠেছে বিস্ময় আর কান্নার এক অদ্ভুত মিশেল। শরীরটা যেন এক মুহূর্তে হালকা হয়ে গেল। পায়ের নিচে মাটি নেই, এমন এক শূন্য অনুভূতি নিয়ে দাঁড়িয়ে রইলেন। এক হাত মুখে দিয়ে ফ্যালফ্যাল করে তাকিয়ে আছেন। পরি ম্যামের আব্বা এক দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে রইলেন, আর বুড়ো কুঁচকে গেছে। দুই চোখে অনিশ্চয়তা আর আশা লুকিয়ে আছে একসাথে। দুম করে তিনি চেয়ার থেকে উঠে দাঁড়ালেন, যেন বসে থাকাটা তার পক্ষে সম্ভব নয়। বুক ধরফর করছে, চোখের কোণ চিকচিক করছে পানিতে। ঠোঁট শক্ত করে চেপে রেখেছেন, যেন কান্না বের না হয়ে আসে। তবুও সেটা থেমে থাকেনি, গলা বেয়ে নেমে যাচ্ছে জল। আমার আব্বু চুপচাপ বসে দুই হাত একসাথে করে ঠোঁট ঠেকে রেখেছেন মাথা নিচু করে। তার কপালে চিন্তার রেখা ফুটে উঠেছে। আম্মা আমার দিকে তাকিয়ে যেন কিছু একটা বোঝার চেষ্টা করছেন। তার মুখে দুশ্চিন্তার ছাপ, কিন্তু চোখে ধরা পড়ছে এক চেলতে প্রশান্তি। ওনার চোখে পানিতে চিকচিক করছে। আর পরিমেমের আম্মু তপ করে সোফায় বসে পড়লেন, আঁচল দিয়ে চোখ চাপা দিলেন। কান্না চেপে রাখার চেষ্টা করলেও কাঁপতে থাকা কাঁধের কম্পনে সব কিছু স্পষ্ট হয়ে উঠল। এতদিন যাকে হারিয়ে শোক পালিত হয়েছে, তাকে ফিরে পাওয়ার এমন খবর চোখের জলে যেন নিজের সত্যতা প্রমাণ করছে। তারপর পরিমেমের আম্মু আমাকে কান্না জড়িত কণ্ঠে বলল, কি বলবে বাবা, কি বললে তুমি? আমার মেয়ে, আমার পরি বেঁচে আছে? জি আন্টি, আমি মিথ্যে বলছি না। গতকাল রাতে একটা ফোন কল পাই। যে লোকটা ফোন করেছিল সে বলেছে উনি মারা যাননি। কিন্তু কিভাবে সম্ভব? আমরা তো পরীকে দাফন করেছি। আমি নিজের কানে বিশ্বাস করতে পারিনি আঙ্কেল, কিন্তু লোকটা খুব সিরিয়াস ছিল। আর সব থেকে বড় কথা, পরি ম্যামের ফোন ওনার কাছে আছে। তিনি ওনার ফোন দিয়ে নিজেই বলেছেন ম্যামকে দেখেছেন। এখন উনি আমেরিকার একটা হাসপাতালে আছেন। আমেরিকায়? কিন্তু কিভাবে সম্ভব? আল্লাহর রহমত করেছে বোধহয়, এটুকু সময়ও যদি মেয়েটা ফিরে আসে। কিন্তু আমেরিকায় যাওয়া তো সবার পক্ষে সম্ভব না। আমি যাব, আমি ম্যামকে খুঁজে বের করব। আপনারা দোয়া করবেন শুধু। আব্বু, তুমি আমার পাসপোর্ট ভিসা সব কিছুর ব্যবস্থা করো। তুমি শুধু যাওয়ার মনস্থির করো, বাকিটা আমি দেখে নেব। আমি আমার ছেলেকে থামাবো না। রাকিব বাবা, তোমার জন্য একটু আলোর আশা দেখতে পাচ্ছি, ওকে খুঁজে এনে দাও প্লিজ বাবা। আন্টি, আপনি চিন্তা করবেন না, ম্যামকে আমি ফিরিয়ে আনবো ইনশাল্লাহ। আপনারা শুধু দোয়া করবেন। আমার দোয়া সব সময় তোমার সাথে থাকবে। তারপর সবাই কিছুক্ষণ পর শান্ত হলে আমি আমার রুমে চলে আসলাম। মনটা কেমন অস্থির হয়ে আছে ম্যামকে একটা নজর দেখার জন্য। কয়েকদিন পর পাসপোর্টের ভিসার ব্যবস্থা করে ফেললো আব্বু। কালকে আমার ফ্লাইট। এর মধ্যে লোকটার সাথে আমার প্রতিদিন কথা হতো, ম্যামের খোঁজ নিতাম। রাত্রে সব কিছু গুছিয়ে রাখলাম। সকালে গোসল করে খাওয়া দাওয়া করে রেডি হয়ে এয়ারপোর্টের উদ্দেশ্যে রওনা দিলাম। আমার সাথে আব্বু আর আঙ্কেল আছে। এয়ারপোর্টে গিয়ে আব্বু আর আঙ্কেলের থেকে বিদায় নেমে প্লেনে উঠে পড়লাম। মনটা এখন অস্থির হয়ে আছে।
কখন আমি ম্যামকে একবার নিজের চোখে দেখব। 8 মাস হয়ে গেছে ম্যামকে দেখতে পাইনি। কিছুক্ষণের মধ্যেই প্লেন টেক অফ করলো। প্রায় ঘন্টা কয়েক পর আমেরিকা ল্যান্ড করলাম। প্লেন থেকে নেমে আমেরিকার একটা সিম নিলাম। 6 ঘন্টা পর সিমটা অ্যাক্টিভ হবে। যাই হোক, এখন অবশ্য রাত, তাই একটা ভালো হোটেল খুঁজে রাতের জন্য থাকার ব্যবস্থা করে নিলাম। রাতটা কোনো রকম নির্ঘুমে কাটিয়ে সকালে উঠে ফ্রেশ হয়ে নিলাম। তারপর চেক আউট করে কিছু খেয়ে নিলাম। এর মধ্যে এদিকে সিমটা অ্যাক্টিভ হয়েছে। তাই প্রথমে আমি সেই লোকটাকে ফোন করলাম। 2বার ফোন দেওয়ার পর উনি রিসিভ করলেন। হ্যালো। হ্যালো ভাই, আমি রাকিব, চিনতে পেরেছেন? হ্যাঁ পারছি, কিন্তু আমেরিকান নাম্বার কেন? আমি কাল আমেরিকা আসছি। ও আচ্ছা, আপনি এই ঠিকানায় চলে আসেন, ওখান থেকে আমি আপনাকে হসপিটালে নিয়ে যাব। ওকে ভাই, বলে ফোন রেখে লোকটা দেওয়া ঠিকানা অনুযায়ী চলে গেলাম। খুঁজে খুঁজে যেতে অবশ্য 8 ঘন্টা লাগলো। ওখানে পৌঁছে লোকটাকে আবার ফোন দিলাম। হ্যালো। জি ভাই, আমি আসছি, আপনি কোথায়? ওখানে দাঁড়ান, আমি আছি। ওকে, বলে ফোনটা রেখে দিলাম। কিছুক্ষণ পর দেখি আমার চেয়ে সিনিয়র হবে এমন একটা ছেলে আমার পাশে ঘুরঘুর করছে। একটু পর আমার কাছে এসে বলল, রাকিব? জি। ও হাই, আমি আকাশ। হ্যালো আকাশ। ঠিক আছে, তাহলে হাসপাতালে যাওয়া যাক। জি শিওর। তারপর ওনার নিজস্ব গাড়িতে উঠে পড়লাম। দেখে মনে হচ্ছে বড় লোকের ছেলে। ভাই আপনি কি বাংলাদেশি? জি, আমি বাংলাদেশি, বিদেশেই সেটেল। ও আচ্ছা, আপনি ম্যামের খবর জানলেন কিভাবে? আর ওনার ফোনটাই বা আপনার কাছে এলো কিভাবে? সেটা না হয় পরে বলি, আগে দেখেন উনি আপনার পরি ম্যাম কিনা। আচ্ছা। পথ যেন শেষই হতে যাচ্ছে না। আমি ম্যামকে দেখার জন্য অস্থির হয়ে আছি। কিছুক্ষণ পর একটা হাসপাতালের সামনে এসে গাড়ি দাঁড় করালো। গাড়ি থামতে আমার বুকের ভেতর দগদগ শব্দ বেড়ে গেল। চোখে পানি জমে উঠেছে অজান্তেই। 8 মাস, পুরো 8টা মাস আমি আমার পরি ম্যামকে দেখিনি। অথচ প্রতিটা রাত তার স্বপ্নে চোখ ভিজেছে। আকাশ ভাইয়ের পেছন পেছন হাঁটতে হাঁটতে একসময় হাসপাতালের ভেতরে ঢুকে গেলাম। করিডোরটা থমথমে, কেমন একটা ভারী নীরবতা চারপাশে। বুকের ভেতরে কিছু একটা যেন কাটার মতো বিচ্ছে। আকাশ ভাই বললেন, ভাই এই রুমটাই আপনার ম্যামের। আমি নিঃশব্দে মাথা নেড়ে দরজার সামনে দাঁড়ালাম। হাতটা কিছুতেই উঠছে না দরজা খোলার জন্য। শরীরটা কেমন ঝিমঝিম করছে, যেন ভেতরে ভেতরে ভেঙে পড়েছি। আকাশ ভাই আস্তে করে বলল, চলেন, আমি আছি, ভয় পাবেন না। দরজাটা খুলে ফেললাম। খুলতেই চোখ গেল আমার বিছানার ওপর। সাদা বিছানায় শুয়ে থাকে একটা মানুষ, চোখ বন্ধ, নিঃশব্দে নিঃশ্বাস নিচ্ছেন। সেই চেনা মুখটা, যেটা আমি দিনের পর দিন কল্পনায় আঁকতাম। কিন্তু আজ তিনি কোনো কথা বলছেন না, চোখও খুলছেন না। কথা বলতে আমার কণ্ঠ কেঁপে উঠল। পরি ম্যাম শব্দটা উচ্চারণ করতেই বুকের ভিতর কেমন হাহাকার করে উঠল। আমি ধীরে ধীরে ম্যামের পাশে গিয়ে দাঁড়ালাম। আমার হাত বাড়িয়ে ওনার কপালের চুলগুলো সোজা করে দিলাম। সেই স্পর্শে, সেই নিঃশ্বাসে চোখে পানিও আর বাধা মানল না। আমি ওনার হাতটা ধুলাম খুব আস্তে করে। হাতটা ঠান্ডা। আমি ম্যামের কানের কাছে ফিসফিস করে বললাম, কেমন আছেন ম্যাম? কথাটা বেরিয়ে গেল বুক অভিমান চেপে রাখা এক বিশাল কণ্ঠের ভেতর থেকে। তারপর আবারও বললাম, জানেন ম্যাম, আমি তো প্রতিদিন আপনার অপেক্ষায় ছিলাম। আপনি তো একবারও ফোন করেননি, একবার বলেননি, পিচ্ছি স্বপ্নচারী তুমি কেমন আছো? আমার গলা কেঁপে কেঁপে উঠছিল। কথাগুলো ঠিকমতো বলা যাচ্ছিল না। চোখ দিয়ে পানি পড়তে লাগলো চুপচাপ। আমি ম্যামের পাশে বসে পড়লাম, হাতটা শক্ত করে ধরলাম। আপনার এত নিঃশব্দ হয়ে যাওয়াটা আমার সহ্য হয় না ম্যাম। আপনি তো এমন ছিলেন না, আপনি তো আমার সব কিছু ছিলেন। আপনাকে একদিন SMS না করলে আপনি আমার উপর রেগে যেতেন। আজ কিভাবে 8 মাস আমাকে ছেড়ে থাকতে পারলেন ম্যাম? কি করে? আমি মাথাটা নিচু করে ওনার হাতের উপর রাখলাম। তারপর হাতে আলতো করে চুমু খেলাম। চোখের পানি চুপচাপ গড়িয়ে পড়ছে। তারপর আমি মুখটা তুললাম খুব ধীরে। কপালের চুলগুলো সরিয়ে দিয়ে ওনার কানে ফিসফিস করেই বললাম, প্লিজ একবার শুধু চোখ খুলে দেখেন ম্যাম, আমি এসেছি, আপনার পিচ্ছি স্বপ্নচারীটা। কোনো সাড়া নেই। আমি ওনার হাতটা দুহাতে চেপে ধরলাম আর জোরে কান্নায় ভেঙে পড়লাম। আমি যেন নিঃশ্বাস নিতে পারছি না ঠিক মতো কান্নার জন্য। হঠাৎ পিছনে ঘাড়ে যেন হাত দিল। পিছনে তাকিয়ে দেখি আকাশ ভাইয়া। আমি আকাশ ভাইয়াকে জড়িয়ে ধরে আরও কান্না করতে লাগলাম। উনি আমাকে সান্ত্বনা দিতে লাগলেন। তারপর বললেন, ভাই এখন এখান থেকে চলেন। না ভাই, আমি ম্যামকে ছেড়ে কোথাও যাব না। ভাই বোঝার চেষ্টা করো, কমায় থাকা রোগীর পাশে ডাক্তার এভাবে থাকা এলাও করে না। থাকলে রোগীর সমস্যা হয়। তুমি কি চাও তোমার ম্যামের সমস্যা হোক? না, কখনোই না। তাহলে তুমি এখন আমার সাথে চলো। কিন্তু কোথায় যাব? আমার বাসাতে যাবা। বলে আকাশ ভাই আমার হাত ধরে টানতে টানতে বাইরে নিয়ে এলো। ইচ্ছে না থাকা সত্ত্বে আমি হাসপাতাল থেকে বের হয়ে আসলাম। তারপর আকাশ ভাইয়ের গাড়িতে করে 8 ঘন্টা পর একটা বিশাল বাড়ির সামনে আসলাম। মনে হয় বাড়িটা তাদেরই। আকাশ ভাইয়া গাড়ি থেকে নেমে আমাকে বলল, আসো ভিতরে আসো। বাড়িটা কি আপনাদের ভাইয়া?
হ্যাঁ। বলেই বাড়ির ভিতরে প্রবেশ করলাম। বাড়িটা অনেক সুন্দর। বাড়িটার ভিতরে ঢুকতে এক অদ্ভুত প্রশান্তি লাগলো। দেয়াল জুড়ে সুন্দর ছবি, কারুকার্য করা আসবাবপত্র আর এক ধরনের নীরব সৌন্দর্য চারপাশে ছড়িয়েছিল। একটু কেমন যেন হকচকে তাকিয়ে থাকলাম। তখনই আকাশ ভাই বললেন, আরে দাঁড়িয়ে আছো কেন, ভেতরে এসো। দরজার সামনে দাঁড়িয়েছিলেন একজন মহিলা, পরিপাটি করে শাড়ি পরা, হাতে একটা ছোট্ট মেয়ের হাত ধরা। উনি আমার ওয়াইফ নীলা, আর এটা আমার মেয়েটা তৃষা। আমি একটু সংকোচ নিয়ে সামনে গিয়ে সালাম দিলাম। আসসালামু আলাইকুম ভাবি। ওয়ালাইকুম আসসালাম। তারপর মুচকে একটা হাসি দিয়ে বললেন, বসুন। আপনিই তো রাকিব। আকাশে এই কয়েকদিন অনেক বলেছে আপনার কথা। জি আমি রাকিব। তুমি কি আব্বুর বন্ধু? হ্যাঁ, আমি তোমার আব্বুর ছোট ভাইয়ের মতো বন্ধু। তৃষা হেসেই আমার হাত ধরে টানলো। তাহলে আমার সাথে খেলবা তো? এখনই না পিচ্ছি, পরে খেলবো, ঠিক আছে? তৃষা খুশি মনে ঘরের এক কোনায় খেলা নিয়ে খেলতে বসে গেল। আমি সোফায় বসলাম, কিন্তু নীলাভাবির আচরণে কেমন যেন একটা চাপা কষ্ট টের পেলাম। নীলাভাবি বেশিরভাগ সময় আকাশ ভাইয়ের দিকে তাকাচ্ছিল না, আর কথা বলছিল খুব হিসেব করে। তারপর ভাইয়ার বাবা মায়ের সাথে পরিচিত হয়ে নিলাম। তারপর আকাশ ভাইয়া বললেন, ভাইয়া তুমি ওই যাও, ফ্রেশ হয়ে বিশ্রাম নাও। ওকে ভাইয়া। বলে আমি রুমে চলে আসলাম। এসে ফ্রেশ হয়ে নিলাম। একটু পরে আকাশ ভাইয়া রুমে আসলো। এসে বলল, এই নাও তোমার ম্যামের ফোন। আর এটা তো সত্যি ম্যামের ফোন। তাই আমি ভাইয়াকে জিজ্ঞাসা করলাম, ভাইয়া আমাকে সব পরিষ্কার করে বলবেন, ম্যাম এখানে কি করে? আমরা তো তাকে 8 মাস আগে দাফন করেছি। 8 মাস আগে আমরা সবাই দেশে গেছিলাম কয়েকদিনের ছুটিতে। ছুটি শেষে যখন বিদেশে ব্যাক করার জন্য বের হই, তখন রাস্তার পাশে যে একটা হাসপাতাল আছে তার ট্রান্সফরমার পুড়ে ব্লাস্ট হয়, আর সাথে সাথে অনেক কয়েকটা লাশ ছিটকে এসে রাস্তায় এসে পড়ে। আমরা গাড়ি থেকে নেমে এদিক ওদিক ছোটাছুটি করতে লাগলাম বাঁচানোর জন্য। আর তখনই আমি এই মেয়েটার বডি দেখতে পাই। মৃত ভেবে লাশ রাস্তা থেকে সরাতে যেতেই বুঝতে পারলাম উনি এখনও জীবিত আছে। তাই ওনাকে আমাদের গাড়িতে তুলে দ্রুত ভালো হাসপাতাল নিয়ে আসি, কিন্তু ওখানেও না জবাব দিয়ে দেয় আর বলে বিদেশে নিয়ে যেতে। একটা মানুষ এইভাবে মারা যাচ্ছে আর আমরা কিভাবে তাকে ফেলে চলে আসতাম। তাই তাকেও আমরা বিদেশে নিয়ে আসার ব্যবস্থা করি। তারপর থেকে মেয়েটাই কমায় চলে গেছে। 8 মাস তার কোনো সারা শব্দ নেই। খোঁজ করতে গিয়ে তার ব্যাগ থেকে ওনার কয়েকটা ছবি আর একটা মোবাইল পাই, কিন্তু মোবাইলটার ডিসপ্লে নষ্ট হয়ে গেছিলো। তাই আমি নিজে ওটা ঠিক করাই, তারপর আপনার সাথে যোগাযোগ করি। এতক্ষণ আকাশ ভাইয়ের কথা মনোযোগ দিয়ে শুনছিলাম। তার কথা শুনে আমার চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ছে। তারপর আমি বললাম, এত কিছু হয়ে গেল, আমরা এতদিন ভাবতাম ম্যাম মারা গেছে। আচ্ছা ভাইয়া, খাইতে আসেন। ভাই আরেকটা কথা, যদি কিছু মনে না করেন তাহলে বলবো। কোনো সমস্যা নেই, বলেন কি বলবেন। আসার পর থেকে লক্ষ্য করলাম আপনি আর ভাবি কেউ কারোর সাথে ঠিকভাবে কথা বলছেন না। আপনার আর ভাবির মধ্যে কি কিছু দ্বন্দ্ব হচ্ছে? যদি সমস্যা না হয় তাহলে কি জানতে পারি প্লিজ? আকাশ ভাই কিছুক্ষণ চুপ করে রইলেন। তারপর চোখ মাটির দিকে নামিয়ে বললেন, সব কিছু বলতে পারি না ভাইয়া, কিন্তু এমন একটা সময় আছে যখন দুজন মানুষ একই ছাদের নিচে থেকেও মনের মধ্যে দূরত্ব তৈরি করে নেয়, আর সেই দূরত্ব দিনে দিনে দেয়াল হয়ে দাঁড়ায়। আমি বুঝে গেলাম আকাশ ভাইয়ের কথার গভীরে অনেক না বলা কথা জমে আছে। তবুও বললাম, আপনারা কি একে অপরকে ভালোবেসে বিয়ে করেছিলেন ভাইয়া? আকাশ ভাই মুখ তুলে একবার আমার দিকে তাকালেন, চোখে ক্লান্তি। ভালোবাসা তো ছিলই ভাই, এখনো আছে। তবে বিশ্বাস তো কাছের মতো, একবার ভাঙলে আর আগের মতো হয় না। আমি কিছুক্ষণ চুপ করে থাকলাম। তারপর সাহস করে বললাম, ভাবি কি আপনাকে ভুল বুঝেছে কোনো ব্যাপারে? আকাশ ভাই একটু হেসে মাথা নাড়লেন। শুধু একটা ভুল আমি নিজেই পরিষ্কার করিনি। এক রাতে অফিসের এক মেয়ে মেসেজ করে বলেছিল একটা স্কলারশিপ নিয়ে সাহায্য লাগবে। মেয়েটা আমার পুরনো এক ছাত্রী ছিল। সমস্যা হচ্ছিল পেপারস পাঠাতে। আমি সাহায্য করছিলাম। তারপর মেয়েটা ট্রিট দেওয়ার জন্য কফি শপে দেখা করতে বলেছিল, কিন্তু নীলা ওই মেসেজটা দেখে ফেলে আর ভুল বুঝে ফেলে। আপনি সেটা ভাবিকে বলেননি কেন? সত্যি বলতে ভয় পেয়েছিলাম। বললে হয়তো ভাবতো আমি মিথ্যা বানাচ্ছি, আবার না বললে মনে করতো আমি কিছু লুকোচ্ছি। মাঝের অবস্থাটা খুব জটিল ভাই। আমি চুপ থাকলাম, আর সেই চুপটাই আমাদের মধ্যে দূরত্ব আনলো। তারপর হঠাৎ একটা দীর্ঘ শ্বাস ফেললেন। সে আজকাল আগের মতো হাসে না, চোখে চোখ রাখে না, আমার সাথে ঠিকভাবে কথা বলে না, শুধু তৃষার মুখের দিকে তাকিয়ে এই বাসায় আসে
আর আমিও ওকে কোনো প্রশ্ন করি না। আমি কিছু বললাম না, শুধু একটা না তাকিয়ে রইলাম ভাইয়ের মুখের দিকে। তারপর ভাই আবার বলল, চলো খেতে আসো। তারপর আকাশ ভাই চলে গেল। আমি কিছুক্ষণ পর খেতে বসলাম। ভাবি খাবার তুলে দিচ্ছেন, কিন্তু কোনো কথা বলছেন না। খাওয়া দাওয়া শেষ করে রুমে চলে আসলাম। তারপর ভাবলাম বাসায় জানানো দরকার, তাই বাসায় ফোন দিলাম। ফোন রিসিভ করতেই, আসসালামু আলাইকুম আব্বু। ওয়ালে আসলাম। কেমন আছো আব্বু? ভালো আছি আব্বু, তোমরা কেমন আছো? আমরাও ভালোই আছি। পরীর দেখা পাইছস? কেমন আছে সে? তারপর আমি ওনাদের সব কথা খুলে বললাম। তারা আমাকে ম্যামকে নিয়ে তাড়াতাড়ি দেশে ফেরার কথা বললেন। আরও কিছুক্ষণ তাদের সাথে কথা বলে ফোনটা রেখে দিলাম। বিকেল করে সন্ধ্যা নামছে। আকাশ ভাই আমার রুমে ঢুকে বললেন, রেডি হও ভাইয়া, চলো হাসপাতালে যাই, ডাক্তারের রিপোর্ট শুনে আসি। তোমার ম্যামের অবস্থা কেমন? আমি চুপচাপ মাথা নেড়ে রেডি হয়ে নিলাম। কিছু একটা ভারী লাগছে বুকের ভেতর। একটু পর হাসপাতালে পৌঁছালাম। হাসপাতালের করিডোরে হাঁটতে হাঁটতে বারবার ঘামছিলাম। বুকের ভিতর কেমন যেন কাঁপছিল। তখন আকাশ ভাইয়া বলল, ভয় লাগছে ভাইয়া। জানেন ভাইয়া, কেউ যদি চিরতরে চলে যায় সেটা মেনে নেওয়া যায়, কিন্তু কেউ যদি ফিরে আসে অথচ কিছু বলার সুযোগ থাকে না, সেই কষ্টটা বহন করা অনেক কঠিন। আকাশ ভাই কিছু বললেন না, শুধু পিঠে একটা হালকা চাপ দিয়ে দরজাটা খুলে দিলেন। ভেতরে ঢুকেই দেখি সেই বেডে সাদা চাদরে মোড়া এক নারী, তবে নিঃশ্বাস চলছে। অক্সিজেন মাস্কের নিচে থাকা পরিচিত মুখটা, চুলগুলো এলোমেলো হয়ে গালের পাশে লুটিয়ে আছে। ম্যামে সে চেনা ঠোঁট, সেই কঠিন চোখ, আর চুপচাপ নরম আর অবলা। আমি ধীরে ধীরে এগিয়ে ম্যামের পাশে একটা চেয়ার টেনে বসলাম। জানি না আপনি শুনতে পাচ্ছেন কিনা ম্যাম, কিন্তু আমি আপনার নিস্তবতা আর মেনে নিতে পারছি না। প্লিজ আপনি একটু উঠুন। আমি ম্যামের হাতটা নিজের হাতে নিলাম। বরফের মতো ঠান্ডা, কিন্তু প্রাণ আছে। তারপর আবার বললাম, আপনি জানেন ম্যাম, আমরা সবাই ভেবেছিলাম আপনি আর নেই। আমি নিজেকে দোষ দিতাম। বারবার মনে হতো যদি আর একবার দেখা হতো, শুধু একবার। আমি তো বলতাম আপনি কতটা স্পেশাল, কতটা আপন আমার কাছে। সেদিন যদি আপনাকে পার্কে না ডাকতাম তাহলে হয়তো আজ এমনটা হতো না। কিন্তু কথা দিচ্ছি ম্যাম, যারা এই কাজ করেছে তাদের কাউকে আমি ছাড়বো না। চোখ ভিজে গেল নিজের অজান্তেই। আমি হাত দিয়ে চোখ মোছার চেষ্টা করলাম। আমি চুপ করে ম্যামের দিকে তাকিয়ে থাকলাম। তারপর আরেকটু ঝুঁকে গিয়েই বললাম, পরি ম্যাম, আপনি কি আর আমার মাঝে ফিরে আসবেন না? একবার অন্তত চোখ মিলে দেখবেন না আমাকে? আমি অপেক্ষা করতেছি, আপনি বুঝতেছেন না? ঠিক আছে, দেখি কতদিন আপনি আমার উপর অভিমান করে থাকেন। অপেক্ষা করেই যাব সারা জীবন। তারপর আস্তে করে মাথাটা পাশে রেখে ম্যামের হাতটা ধরে চুপ করে বসে থাকলাম। সময় থেমে গেছে যেন। একটু পর আকাশ ভাই এসে ডাকলেন আর বললেন, ভাইয়া ডাক্তার ডাকছে রিপোর্ট দেখানোর জন্য। আমি উঠে দাঁড়ালাম। ম্যামের কপাল একটুখানি চুমু দিয়ে বললাম, আমি আবার আসবো ম্যাম, আপনি শুধু ফিরে আসুন। তারপর চোখ মুছে সেখান থেকে বেরিয়ে আসলাম। অনেক রাতে বাসায় ফিরে এলাম। রাতে কিছু খেতে মন চাইলো না। রুমে ফিরে জানালার পাশে দাঁড়িয়েছিলাম। রাতের শহর জেগে আছে, কিন্তু আমার পৃথিবী যেন ঘুমিয়ে গেছে কোথাও। তখনই দরজায় নক। দেখি নীলা ভাবি। খাইয়ে নাও ভাইয়া, আমি খাবার নিয়ে এসেছি। ভাবি, আমার খেতে ইচ্ছে করছে না। তবুও খেতেই হবে। তোমার জন্য না হোক, অন্তত তোমার ম্যামের জন্য হলেও তোমাকে সুস্থ থাকতে হবে। ঠিক আছে দেন, বলে আমি খেতে বসে গেলাম। খাওয়ার সময় বললাম, ভাবি একটা কথা বলবো, কিছু মনে করবেন না তো? আরে বলো না, কি বলবা? ভাবি, আমি আসার পর থেকে লক্ষ্য করেছি আপনি আর ভাইয়া যেন কাছাকাছি থেকে অনেক দূরে। মানে কথা হয় ঠিকঠাক, কিন্তু মন খালি খালি লাগে। কারণটা কি বলেন তো? না, তেমন কিছুই না। ভাবি, আমি ভাইয়ের সাথে এই ব্যাপারে কথা বলেছিলাম। উনি বলেছে কিছু ভুল বোঝাবুঝির কারণে আপনাদের মাঝে দূরত্ব এসেছে। ভাবি, সম্পর্ক মানে তো শুধু ভালোবাসা না, বিশ্বাসও লাগে। আপনি কি একবার ভাইয়ার কথা মন দিয়ে শুনেছেন? ভাবি কিছুক্ষণ চুপ করে রইলেন, তারপর চোখ নামিয়ে বললেন, আমি তো বিশ্বাস করেছিলাম, কিন্তু তোমার ভাইয়াই তো সেই বিশ্বাসের মর্যাদা রাখতে পারেনি। সেই রাতেও ফোনে মেয়ের মেসেজটা তো আর মিথ্যা ছিল না, তাই না? ভাবি, মাঝে মাঝে চোখের দেখাটাও ভুল হয়। আপনি বাহ্যিক দৃষ্টিতে ভাইয়াকে দেখতে পাচ্ছেন ভাইয়া অপরাধী, কিন্তু ভেতরে এরকম কিছুই না। ভাইয়া শুধু মেয়েটিকে স্কলারশিপ পেতে হেল্প করেছে, ব্যাস। এবার ভাবির চোখে অশ্রু জমে উঠল। তিনি মুখ ঘুরিয়ে নিলেন, কিন্তু গলা কাঁপছিল। তারপর বলল, ও আমায় এখনো ভালোবাসে? ভাইয়া সেটা বলেনি, কিন্তু তার চোখে দেখেছি আপনার প্রতি তার ভালোবাসা এখনও ঠিক আগের মতোই। আপনি ছাড়া তার চোখে আর কেউ নেই। ভাবি একদম চুপচাপ হয়ে গেলেন। তারপর আস্তে করে উঠে দাঁড়ালেন। আর কিছু না বলেই ভাবি কি যেন ভাবতে ভাবতে চলে গেলেন। রাত 11:35। আমি তখনও জানালার পাশে দাঁড়িয়েছিলাম। হঠাৎ করিডোর থেকে ফিসফিস শব্দ ভেসে এলো। কৌতূহলবশত জানালা বন্ধ করে একটু দরজার ফাঁক দিয়ে তাকালাম। দেখলাম ভাবি আর আকাশ ভাইয়া ছাদের দিকে যাচ্ছেন।
দুজনেই চুপচাপ। মনের ভেতর শান্তির একটা ঢেউ খেলে গেল। মনে হলো এই সম্পর্কটা হয়তো আবার আগের মতো হয়ে যাচ্ছে। একটু পর আমিও ঘুমিয়ে পড়লাম। সকালে ঘুম থেকে উঠেই এক চমকে যাওয়া নিউজ শুনলাম। কারণ নিউজটা ছিল হঠাৎই দরজায় টোকা। দরজা খুলতেই দেখলাম আকাশ ভাইয়া। তাই আমি উৎসাহ নিয়ে ভাইয়াকে জিজ্ঞাসা করলাম, ভাই এত সকালে আপনি? রাকিব হাসপাতাল থেকে ফোন এসেছে, তাড়াতাড়ি যেতে হবে। আমি শুনে চমকে উঠলাম। ম্যামের কিছু হয়ে যায়নি তো আবার? তাই আমি অবাক হয়ে জিজ্ঞাসা করলাম, কি বলছেন ভাইয়া, কিছু হয়েছে? তোমার ম্যাম কমা থেকে বের হচ্ছে ভাইয়া। ডাক্তাররা বলেছেন উনি কিছুটা সাড়া দিচ্ছে। এই খবরটা যেন আমার কানে ঢোকার সাথে সাথেই সব কিছু থমকে গেল। বুকের ভেতর এক ঝড় বয়ে গেল। আমি তাড়াতাড়ি জামা কাপড় পরে রেডি হয়ে গেলাম। চলেন ভাইয়া, এক মুহূর্ত দেরি সহ্য হচ্ছে না। আমরা সবাই হাসপাতালে চলে আসলাম। মনটা যেন ম্যামকে দেখার জন্য ছটফট করছে। হাসপাতালের কেবিনের সামনে তখন ছোটোখাটো ভিড়। ডাক্তার, নার্স সবাই উপস্থিত। আমি ভেতরে ঢুকে দেখলাম ম্যামের চোখ খোলা। সে যেন চারপাশে তাকাচ্ছে, কিন্তু একদম শূন্য দৃষ্টিতে। অপরিচিত মুখগুলোর মাঝে কোনো আবেগ নেই, কোনো চেনা অনুভূতি নেই। আমি ধীরে ধীরে এগিয়ে গিয়ে ওনার পাশে দাঁড়ালাম আর বললাম, ম্যাম কেমন আছেন? পরি ম্যাম আমার দিকে তাকালেন, ঠোঁট নড়ল, কিন্তু খুব আস্তে। এক অচেনা কণ্ঠে বললেন, কে আপনি? এই দুইটা শব্দ যেন আমার বুকের ভেতর কাঁচি চালিয়ে দিল, যেন কি আমার সমস্ত অনুভূতি মুহূর্তেই মুছে দিল। আপনি আমাকে চিনতে পারছেন না ম্যাম? আমি রাকিব, আপনার স্টুডেন্ট। আর আপনার... আমি বড়টা বলার আগে ডক্টর বলে উঠলেন, আমরা দুঃখিত, ওনার মেমোরি লস হয়েছে। 8 মাসের দীর্ঘ কমায় থাকার কারণে ওনার স্মৃতিশক্তি অনেকটাই নষ্ট হয়ে গেছে। কিছু অংশ হয়তো সময়ের সাথে ফিরতে পারে, আবার হয়তো নাও ফিরতে পারে। আমি বুঝে উঠতে পারছিলাম না কিভাবে নিজেকে সামলাবো। ডক্টরের কথা শুনে মাথা ঘুরে আসলো। আমি চেয়ারে ধপ করে বসে পড়লাম। মাথা নিচু করে কান্না আটকানোর চেষ্টা করলাম, কিন্তু মোটে আটকাতে পারলাম না। আমি নিজে ফিস করে আবার বললাম, আপনি যদি আমায় ভুলেই যান, তাহলে আমি আর কার চোখে নিজের অস্তিত্ব খুঁজবো ম্যাম? কার চোখে? পরি ম্যাম আমার দিকে তাকিয়ে শুধু বলল, আপনি কাঁদছেন কেন? ম্যামের কথা শুনে আমি চোখ মুছলাম। তারপর হালকা হাসির ভান করে বললাম, কারণ কেউ একজন ছিল যে আমার চোখে নিজের স্বপ্ন খুঁজে পেয়েছিল, আর সেই চোখ এখন আমায় চেনে না। ম্যাম আমাকে আবার বললেন, কি বলছেন কিছুই বুঝলাম না। আর তখনই ডক্টর এসে বললেন, কিছুক্ষণের জন্য সবাইকে বাইরে যেতে হবে, ম্যামকে ওষুধ দিতে হবে। আমি উঠে দাঁড়ালাম। আকাশ ভাই আমাকে ধরে হাসপাতালের করিডোরে নিয়ে আসলেন। আমি একা দাঁড়িয়েছিলাম। পাশে এসে দাঁড়ালেন আকাশ ভাইয়া। ওনার চোখেও পানি। আকাশ ভাইয়া বললেন, ভাইয়া হাল ছেড়ো না, ও অবশ্যই চিনবে তোমাকে। সময় লাগবে, কিন্তু চিনবেই। আমি চোখের পানি মুছতে মুছতে বললাম, আমি সারা জীবন অপেক্ষা করব ভাইয়া, যতদিন লাগে, যতটা কষ্টই হোক। কিছুক্ষণ পর এক নার্স এসে জানালো উনি এখন বিশ্রামে আছেন, কেউ দেখা করতে পারবো না আজ আর। আমি আর আকাশ ভাই বাইরে বেরিয়ে এলাম। বিকেল হয়ে গেছে। সূর্যটা একরকম বিষণ্ণ মনে হলো আজ, যেন আমাকে সান্ত্বনা দিচ্ছে, হাল ছেড়ো না রাকিব। সন্ধ্যায় সবাই বাসায় ফিরে এলাম। আমি একদম চুপচাপ হয়ে গেছি। ঘরে ঢুকে দরজা লাগিয়ে খাটের উপর বসে পড়লাম। দেখি ম্যামের ফোনটা বিছানায় পড়ে আছে। ওনার ফোনটা হাতে নিলাম। ফোনটা খুলেই সেই পুরনো চ্যাটগুলো পড়তে লাগলাম। সব কথা যেন এখন ব্লেড হয়ে ছুরি চালা ছেড়ে দেয়। ম্যামের গ্যালারিতে ঢুকলাম। হঠাৎ আমার চোখ আটকে গেল একটা ছবিতে। ম্যামের হাসি মুখ। এটাই তো সেই হাসি যার জন্য আমি পৃথিবীর সব কষ্ট নিতে পারি। আমি ঠিক করলাম এই হাসিটাই ফিরিয়ে আনবো, আমার ভালোবাসা ফিরিয়ে আনবো। পরদিন সকালে আমি একেবারে হাসপাতালে গেলাম। নার্সকে অনুরোধ করে বললাম, কথা বলতে চাই ম্যামের সাথে। নার্স একটু দ্বিধায় পড়ে গেলেন। পরে বললেন, ঠিক আছে, কিন্তু খুব সাবধানে কথা বলবেন। ওনার মানসিক অবস্থাও এখন খুব স্পর্শকাতর। আমি ধীরে ধীরে কেবিনে ঢুকলাম। পরি ম্যাম শুয়ে জানালার দিকে তাকিয়েছিলেন। ম্যাম আমার দিকে তাকালেন, তারপর বললেন, আপনি আবার আসছেন? আসতেই হলো। আপনি যে এখানে? মানে? কিছু না। আজকে কেমন লাগছে? ভালো, কিন্তু মাথাটা একটু ব্যথা ধরে আছে। চিন্তা করবেন না ম্যাম, সব ঠিক হয়ে যাবে। কিন্তু আপনি কে? আমায় নিয়ে এত টেনশন করছেন কেন? আসলে ম্যাম আমি... পুরো কথাটা বলার আগে নার্সের কথা মনে পড়ে গেল। খুব সাবধানে কথা বলবেন, ওনার মানসিক অবস্থা এখন খুব স্পর্শকাতর। তাই বলতে গিয়েও থেমে গেলাম। তখন ম্যাম আবার বলল, কি হলো বলেন, আপনি কে? না কিছু না, আসলে আমি আপনার ফোন পেয়েছিলাম, এই ফোন দিয়ে আপনাকে বের করি, এভাবে আপনাকে চিনি। এই নিন ম্যাম আপনার ফোন। বলে আমি ম্যামকে ফোন এগিয়ে দিলাম। ম্যাম নিয়ে বলল, ও আচ্ছা, কিন্তু আমার কিছুই মনে পড়ছে না কেন। আমি কে? কি আমার পরিচয়? ম্যাম আপনি কোনো চিন্তা করবেন না, আমি আপনার সবসময় পাশে থাকবো, কিন্তু তার আগে আপনার সুস্থতা প্রয়োজন। ম্যাম আর কিছু বলল না, তবে আস্তে আস্তে ম্যাম আমার সাথে স্বাভাবিকভাবে মিশতে লাগলো।
এখন আর আমাকে দেখে ভয় পান না। কখনো কখনো জানালার বাইরে তাকিয়ে থাকেন, আবার কখনো চোখ বন্ধ করে শুয়ে থাকেন। আমি প্রতিদিনই যাই, তার পাশে বসে কিছুক্ষণ থাকি, মাঝে মধ্যে ফল কেটে দিই, ওষুধ খেতে বলি। একদিন দুপুর ওষুধ খেয়ে দিচ্ছিলাম, ম্যাম আমার দিকে তাকিয়ে হঠাৎ জিজ্ঞাসা করলেন, আপনি এত কিছু করছেন কিন্তু কেন? আমি একটু হাসলাম, তারপর উত্তর দিলাম, কারণ আপনি অসুস্থ আর আমি চাই আপনি দ্রুত ভালো হয়ে উঠুন। আপনি কি ডাক্তার? না, তবে আপনার খুব আপন কেউ বলা যায়। ম্যামের চোখে এক মুহূর্তের জন্য অদ্ভুত এক চিন্তার ছাপ খেলে গেল, কিন্তু কিছুই বললেন না। ওষুধ খেয়ে চুপচাপ জানালার দিকে তাকিয়ে থাকলেন। এভাবে আরও কয়েকটা দিন কেটে গেল। পরি ম্যাম এখন অনেকটাই ভালো, হাঁটতে পারেন, নিজের কাজ নিজে করতে পারেন। কিন্তু একটাই সমস্যা, স্মৃতিটা ড্যামেজ হয়ে গেছে। নিজেকে এবং আমাকেও এখনও চিনতে পারেন না। একদিন হাসপাতালে ম্যামের সামনে চেয়ারে বসে আছি, তখনই বললাম, ম্যাম আপনি তো এখন প্রায় সুস্থ, সো আপনি চাইলে মন ভালো রাখতে কিছুদিন বাড়ি থেকে ঘুরে আসতে পারেন। ঘুরে আসবো? কিন্তু কোথায়? বাংলাদেশে। বাংলাদেশ? আমি কি বাংলাদেশি? হ্যাঁ ম্যাম, আমি খোঁজ নিয়েছি, আপনার বাড়ি বাংলাদেশেই। আপনি চাইলে আমি নিয়ে যেতে পারি আপনাকে। আমার বাড়িও বাংলাদেশ। পরিবেশ বদলালে আপনার মনের অবস্থা আরও ভালো হবে। ম্যাম চুপচাপ কিছুক্ষণ ভাবলো, তারপর বলল, আমি জানি না কি করব। ম্যাম বিশ্বাস করুন, আমি আপনাকে ঠকাবো না। আপনি যদি চান আমি সবসময় আপনার পাশে থাকবো। আপনি ধীরে ধীরে সব মনেও করতে পারবেন। পরি ম্যাম চোখ নামিয়ে নিচের দিকে তাকিয়ে কিছুক্ষণ থাকলেন, তারপর ধীরে মাথা নাড়ালেন। আচ্ছা ঠিক আছে, আমি যাব আপনার সঙ্গে। শুনে আমার বুকের ভেতরটা কেমন জানি করে উঠল, এক অপূর্ব অনুভূতি। ঠিক আছে ম্যাম, আমি সব কিছুর ব্যবস্থা করছি। বলেই সেদিনের মতো আমি আকাশ ভাইয়ের বাসায় গেলাম। ভাইকে সব খুলে বললাম। উনি সব শুনে বললেন, খুব ভালো সিদ্ধান্ত নিয়েছো। দেশে গেলে হয়তো কিছু মনে পড়তে পারে। ঠিক আছে, তুমি চিন্তা করো না, আমি সব ব্যবস্থা করছি। থ্যাঙ্কস ভাইয়া। বলে আমি রুমে চলে আসলাম। আব্বু আম্মুকে জানাতে হবে, তাই আমি আব্বু আম্মুকে ফোন দিলাম। কিছুক্ষণ পরে রিসিভ করলো। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। কেমন আছিস বাবা? ভালো আছি আব্বু আম্মু, তোমরা কেমন আছো? তোকে ছাড়া ভালো নেই আমরা। ওখানকার খবর কি? তারপরে আমি ওনাদের সব কিছু জানালাম। সব শেষে বললাম, ম্যাম আমাদের কাউকে চিনতে পারছে না, ওনার স্মৃতিশক্তি ড্যামেজ হয়ে গেছে। আমি ওনাকে বাংলাদেশে নিয়ে আসছি। আমি যেমন অভিনয় করছি তোমরা তার সাথে তেমনই করবে। ম্যামকে মানসিক চাপ দেওয়া যাবে না, তুমি আন্টিকে বলে দিও। আচ্ছা, বলে দিব। তারপর আরও কিছুক্ষণ কথা বলে ফোন রেখে দিলাম। পরদিন সকাল সকাল ঘুম ভেঙে গেল। জানালার পর্দা সরিয়ে দেখি সূর্যের নরম আলো ছড়িয়ে আছে আকাশে। আজকের দিনটা অনেক গুরুত্বপূর্ণ। আজ পরি ম্যামকে নিয়ে বাংলাদেশে ফিরবো। একরাশ আশার আলো নিয়েই যেন দিনের শুরুটা হলো। আমি তাড়াতাড়ি করে উঠে ফ্রেশ হয়ে বের হলাম। ডাইনিং টেবিলে আকাশ ভাই বসে চা খাচ্ছেন। আমি ওনাকে বললাম, ভাইয়া চলেন, দেরি না করে হাসপাতালে যাই। হ্যাঁ চলো। আর শোনো ভাইয়া, আজকে বিকেলে তোমাদের ফ্লাইট। এত তাড়াতাড়ি কেমনে ম্যানেজ করলেন ভাইয়া? সেটা নিয়ে তোমাকে ভাবতে হবে না, আর আমি হাসপাতালেও কথা বলে রাখছি। ওকে ভাই, কিন্তু তার আগে ম্যামের রিলিজ, কাগজপত্র সব সামলাতে হবে। চলো। বলে আকাশ ভাইয়ের আমি বেরিয়ে এলাম। গাড়িতে বসে আমি একটু চিন্তায় পড়ে গেলাম। ম্যাম কিছুই মনে করতে পারছেন না, কীভাবে তাকে সব কিছু মনে করাবো। আমার ভাবনা ছেদ ঘটে আকাশ ভাইয়া বলল, বেশি ভেবো না ভাইয়া, তোমার ম্যাম তোমাকে বিশ্বাস করতে শুরু করেছে, সেটাই বড় কথা। কথা বলতে বলতে হাসপাতালে পৌঁছে গেছি। গাড়ি পার্ক করে সরাসরি ডাক্তারের কেবিনে ঢুকলাম। ঢুকতেই সে বলল, হ্যালো মিস্টার রাকিব, আসুন বসুন। আকাশ সব আমাকে বলে রেখেছে। ধন্যবাদ ডাক্তার। আজ ম্যামকে নিয়ে দেশে যেতে চাই। ওনার শারীরিক অবস্থা এখন অনেক ভালো, হাঁটাচলা করতে পারছেন, নিজের কাজ নিজে করছেন, কিন্তু স্মৃতির ব্যাপারটা একটু সময় সাপেক্ষ। আমি বুঝি, তাই আমি চাই ওনার মনটা একটু বদলাক। পরিচিত পরিবেশে থাকলে হয়তো কিছু মনে পড়তে পারে। আপনি যে যত্ন নিচ্ছেন সেটা সত্যিই প্রশংসনীয়, তবে একটা অনুরোধ। জি বলেন। উনি যেন কোনোভাবে মানসিক চাপটা না পায়। নিশ্চিন্তে থাকুন ডাক্তার, আমি সবসময় ম্যামের পাশে থাকবো, ধৈর্য নিয়ে। ডিসচার্জের কাগজপত্র সেরে আমরা ম্যামের রুমে গেলাম। উনি জানালার দিকে তাকিয়েছিলেন। আমার উপস্থিতি টের পেয়ে ফিরে তাকালেন। ম্যাম কেমন আছেন? আগের থেকে ভালো। গুড, তাহলে ম্যাম চলুন। কোথায় যাব? এমা কাল আপনাকে বললাম তো, আপনার নিজের দেশে, বাংলাদেশ। বাংলাদেশ? সেটা কেমন জায়গা? একদম আপনার মতো সুন্দর, নরম আর মায়াময়। আমার কথা শুনে ম্যাম আমার দিকে তাকিয়ে আছে। আমি হুইল চেয়ারে বসিয়ে নিচে নিয়ে এলাম। গাড়িতে ওঠার আগেই ম্যাম একটু থমকে দাঁড়ালেন আর বললেন, আমি কি সত্যি বাংলাদেশের মানুষ? আমার তো কিছু মনে পড়ে না। ওখানে গেলে আপনি নিজেকে খুঁজে পাবেন ম্যাম। আমি আছি আপনার সাথে।
তারপর ম্যাম গাড়িতে উঠলেন, আমি ওনার সাথে গাড়িতে উঠলাম। আকাশ ভাইয়া গাড়ি চালাচ্ছেন। আকাশ ভাইয়ের বাসায় পৌঁছে ম্যামকে বাসার ঘরে নিয়ে এলাম। ভাবি পানি আর হালকা খাবার নিয়ে এলেন। কিছু খেয়ে নিন, আপনাকে দেখে খুব ভালো লাগছে। ধন্যবাদ। তারপর দুপুরে খাবার খেয়ে একটু বিশ্রাম নিয়ে আকাশ ভাইয়ের ফ্যামিলির থেকে বিদায় নিয়ে বিকেলের দিকে আমরা এয়ারপোর্টের দিকে রওনা দিলাম। নিয়ে যাওয়ার সময় যেন মনে হলো সূর্যটা নিচের দিকে নামছে, এক অপূর্ব অনুভূতি বুকের মধ্যে। ম্যাম হঠাৎ বলল, আপনি কি সবসময় এরকম শান্ত থাকেন? না ম্যাম, শুধু আপনার সামনে আসলেই শান্ত হয়ে যাই। আপনি খুব রহস্যময় মানুষ। আমি হেসে পাশ ফিরলাম, মনে মনে বললাম, আপনি তো আমার জীবনের সবচেয়ে রহস্যময় অধ্যায় ম্যাম। এয়ারপোর্টে পৌঁছে লাগেজ নামাচ্ছি, তখন আকাশ ভাই এগিয়ে এলেন। ভাইয়া, আর কখনো দেখা হবে কিনা জানি না, তবুও তোমাকে বলবো ভালো থেকো আর ওনার আরও ভালো করে খেয়াল রেখো। সেদিন রাতের পর ভালোবাসার প্রকৃত মানে তোমার থেকে শিখলাম ভাইয়া। ভাই এগুলো কী করছেন? উল্টা আপনার প্রতি আমি চিরকৃতজ্ঞ। আপনি না থাকলে হয়তো ওনাকে কখনো ফিরেই পেতাম না। দোয়া করছি তোমার ম্যাম যেন তোমার জীবনের চিরদিনের গল্প হয়ে যায়। বলে আকাশ ভাই আমাকে জড়িয়ে ধরে কেঁদে দিল। তারপর বলল, তোমার জায়গায় যদি আমি থাকতাম হয়তো এতটা সাহস কখনোই পেতাম না ভাইয়া। তুমি অনেক সাহসী একটা মানুষ। ভাইয়া আপনি আছেন বলে আমি এতদূর আসতে পেরেছি, কৃতজ্ঞ থাকবো সারা জীবন। ভালো থেকো ভাইয়া। জি আপনিও ভাইয়া। বলে শেষ একটা আলিঙ্গন করলাম। তারপর আমরা প্লেনের দিকে এগিয়ে গেলাম। পরি ম্যাম আমার পাশেই, চোখে মায়াবী এক অবাক দৃষ্টি। বোর্ডিং শেষে প্লেন যখন আকাশে উঠল, জানালার পাশে বসে ম্যাম শান্তভাবে বাইরে আকাশের দিকে তাকিয়ে আছেন। হঠাৎ ম্যাম বলে উঠলেন, প্রথমবার এতটা উপরে উঠেছি, খুব ভয় লাগছে। তাহলে আপনি চাইলে আমার হাত ধরে রাখতে পারেন ম্যাম। ম্যাম আর কোনো কথা না বলে শক্ত করে আমার হাত চেপে ধরলেন। ম্যামের হাতে নরম স্পর্শ পেয়ে আমার ভেতরটা শীতল হয়ে আসছে। কিছুক্ষণ পর আবার ম্যাম বলে উঠল, তোমার হাতটা ধরে আমার মনে হচ্ছে তুমি আমার অনেক চেনা কেউ। মাঝে মাঝে তোমাকে আমার অনেক স্পেশাল কেউ মনে হয়, কিন্তু কিছুই মনে করতে পারছি না। আমি ম্যামের কথা শুনে চমকে উঠলাম। তারপর আমার অন্য হাত ম্যামের হাতের উপর দিয়ে বললাম, চিন্তা করবেন না ম্যাম, ইনশাল্লাহ সব মনে পড়বে। আমি আছি আপনার পাশে। আপনি কি সবসময় আমার পাশে থাকবেন? যতদিন আপনি পাশে চেয়ে থাকবেন ততদিনই থাকবো ম্যাম, তার চেয়ে বেশি সময়ের জন্য থাকবো। ম্যাম কিছু বললেন না, শুধু চুপচাপ তাকিয়ে রইলেন আমার দিকে। সেই দৃষ্টিতে যেন একরাশ না বলা কথা, না বোঝা অনুভূতি। এভাবে কথা বলতে বলতে ম্যামের চোখ লাগিয়ে আসছে। তাই আমি ম্যামকে বললাম, ম্যাম আপনি ঘুমিয়ে পড়ুন, আমি আপনার পাশে আছি। ম্যাম কোনো কথা না বলে মাথা নেড়ে ঘুমিয়ে পড়ল। ঘুমের মধ্যে ম্যাম অজান্তে আমার ঘাড়ে মাথা রাখলেন। আমি আর কিছু বললাম না। ম্যাম ওখানে একদম বাচ্চাদের মতো ঘুমোচ্ছে। প্রায় সারা রাত প্লেনে থাকার পর অবশেষে আমরা নামলাম ঢাকার মাটিতে। আমি আর ম্যাম লাগেজ নিয়ে বেরিয়ে এলাম। বাইরে গাড়ি দাঁড়িয়েছিল, আগেই ব্যবস্থা করে রেখেছিলাম। রওনা হলাম ঢাকা থেকে বগুড়া, আমাদের বাসার উদ্দেশ্যে। আরও 5 ঘন্টা জার্নি করার পর অবশেষে গাড়ি যখন বাড়ির গেট দিয়ে ঢুকলো, মনে হলো বুকটা কেমন যেন কেঁপে উঠলো। কতদিন পরে ফিরছি এখানে, সাথে সেই মানুষটাও যাকে হারিয়ে ফেলেছিলাম 8 মাস আগে। আমি দরজায় কলিং বেল বাজাতেই আম্মু ছুটে এলেন, দরজা খুলে দিলেন। ভেতরে আঙ্কেল আন্টি আব্বু আম্মু সবাই ছিলেন। আমি আম্মুকে বললাম, কেমন আছো আম্মু? ভালো ছিলাম না, তোদের দেখে ভালো হয়ে গেলাম। তারপর আমি আম্মুকে ইশারা দিয়ে অভিনয় করতে বললাম, আম্মু ইনি পরি ম্যাম। আসসালামু আলাইকুম আন্টি। ওয়ালাইকুম আসসালাম, ভালো আছো মা? হ্যাঁ ভালো আছি। ম্যামের কথা শুনে আঙ্কেল আন্টি সবাই ছুটে এলেন। এসে আন্টি বললেন, কেমন আছিস আমার মা? পরি ম্যাম সবাই খবর করে দিয়ে বলল, আপনি কে? আপনি কি এখানে থাকেন? আন্টির মুখ মুহূর্তেই ফ্যাকাশ হয়ে গেল, চোখের কোণ গরম হয়ে উঠল, কিন্তু নিজেকে কোনোরকম সামলে মুখে হাসি রাখলেন। হ্যাঁ মা, আমি এখানে থাকি। তুমি এখন আমাদের মেহমান, অনেকদিন পর এলি। ধন্যবাদ আন্টি, আপনি খুব সুন্দর করে কথা বললেন। এই কথার পর আন্টি আর থাকতে পারলেন না, পাশের ঘরে চলে গেলেন মুখ লুকিয়ে। আমি আর আম্মু বুঝে গেলাম উনি কাঁদছেন। সে কান্নায় এক ধরনের চাপা যন্ত্রণা, নিজের মেয়েকে চিনেও চিনতে না পারার বেদনা। আঙ্কেল ওনার সাথে চলে গেলেন। আমি ম্যামের হাত ধরে বললাম, ম্যাম চলুন, আমি আপনার রুম দেখিয়ে দিই, আজ থেকে আপনি এখানেই থাকবেন। আপনার এই বাসাটা খুব শান্ত, আর আপনাদের সবাইও খুব ভালো। হয়তো আপনি এখন থেকে এখানে থাকবেন, তাই এখানে সবাই সুন্দর। ম্যাম চুপ করে রইলেন। রুমে নিয়ে বিছানায় বসিয়ে বললাম, একটু রেস্ট নিন ম্যাম, আমি পাশের রুমে আছি। ম্যাম জানালা দিয়ে তাকিয়ে বলল, মনে হচ্ছে এখানে আগেও কখনো এসেছি। একটা অদ্ভুত অনুভূতি হচ্ছে রাকিব, জানি না কি, কিন্তু খুব আপন আপন লাগছে সব কিছু। আমি আর কিছু না বলে রুম থেকে বেরিয়ে এলাম। তারপর সেখান থেকে আন্টির রুমে গেলাম। ওখানে গিয়ে দেখি আন্টি অনেক কান্না করছেন।
আব্বু আম্মু আর আঙ্কেল ওনাকে সান্ত্বনা দিচ্ছে, তাই আমি ওনার পাশে গিয়ে বললাম, আন্টি কি হচ্ছে এটা? বাচ্চাদের মতো কেন কাঁদছেন? পরি ম্যাম দেখতে পেলে কি হবে? আন্টি কাঁদতে কাঁদতেই বলল, আমার নিজের মেয়ে আমাকে চিনতে পারলো না রাকিব বাবা, আমি একজন ব্যর্থ মা, সে আমাকে কিভাবে আন্টি বলবো? আন্টি এভাবে বলছেন কেন? এখানে আপনারও কোনো দোষ নেই, আর পরি ম্যামেরও কোনো দোষ নেই। আমরা সবাই পরিস্থিতির শিকার। দেখবেন একদিন অবশ্যই পরি ম্যাম আপনাকে মা বলে ডাকছে। সেই অপেক্ষায় বেঁচে আছি বাবা। আপনার মেয়ে তো বেঁচে আছে, আপনার বুকে ফিরে এসেছে, এদিকে আপনি খুশি নন? অবশ্যই খুশি। তাহলে সেই খুশি পালন করুন। কি নামে ডাকলো সেটা মোটেই এখানে ম্যাটার করে না। কিন্তু ও যে তোমাদের ফ্ল্যাটে। আন্টি উনি শুধু আমাকেই চেনে, তাই আমার মনে হয় উনি কিছুদিন আমাদের ফ্ল্যাটেই থাকুক। হ্যাঁ, রাকিব ঠিক কথাই বলছি, পরি তো আমাদেরও মেয়ে। তারপর আন্টি শান্ত হলো। হঠাৎ পিছনে ম্যাম বলে উঠলো, কি হচ্ছে এখানে? আমরা সবাই এক ঝটকে পিছনে তাকালাম। দেখি দরজায় ম্যাম অবলা হয়ে দাঁড়িয়ে আছে। ম্যাম আপনি এখানে? আমি তো আপনাকে রেস্ট নিতে রুমে রেখে আসলাম। আসলে একা একা ভালো লাগছিল না, তাই বাড়িটা ঘুরে দেখছিলাম। তা আপনারা সবাই এখানে কি করছেন? আর উনি এমন কাঁদছেন কেন? কিছু না ম্যাম, আন্টি হঠাৎ একটু আবেগপ্রবণ হয়ে পড়েছিলেন। আপনাকে দেখে ওনার মেয়ের কথা মনে হয়েছে, তাই একটু কান্না করছে। ওনার মেয়ে দেখতে একদম আপনারই মতো। আন্টি চোখ মুছতে মুছতে বলল, হ্যাঁ মা, তোকে দেখে আমার মেয়ের কথা মনে পড়ে গেল, খুব মায়া লাগে। জানিস তো, তোর চোখ দুটো ঠিক আমার মেয়ের মতোই। ও থ্যাংক ইউ আন্টি, কিন্তু আপনার মেয়ে এখন কই? সে অনেক দূরে থাকে ম্যাম। ও আচ্ছা, আমারও বাড়িটা কেমন যেন চেনা চেনা লাগছে। মনে হচ্ছে যেন আগে এসেছিলাম, এমন একটা অনুভূতি হচ্ছে। তাই আপনি আমাকে নিজের মেয়েই ভাবতে পারেন। তাহলে একটা বার মা বলে ডাক। ওকে মা। আন্টি নিজেকে সামলাতে না পেরে কান্না করতে করতে দৌড়ে গিয়ে পরি ম্যামকে জড়িয়ে ধরলেন। ম্যামও একটু ইতস্তত হয়ে হালকা করে জড়িয়ে ধরলেন। আন্টি কান্না করতে করতে বলল, আর একবার মা বল। মা। আন্টি ম্যামের গালে কপালে নাকে থুতনিতে চুমু খেতে লাগলো আর বলল, আর কোথাও যেতে দেব না তোকে, বল আমাকে ছাড়া কোথাও যাবি না। ঠিক আছে মা, কোথাও যাব না। ওনাদের মামের সেন্টিমেন্টাল সিন দেখে আমার আব্বু আম্মু সবার চোখে পানি টলমল করছে। মায়েরা তাদের সন্তানের জন্য সত্যি অনেক পাগল হয়ে যায়। যাই হোক, কিছুক্ষণ পর ম্যামকে ছেড়ে দিল আন্টি। ম্যামকে আমি আবার তার নিজের রুমে দিয়ে আসলাম। তারপর আমি আমার রুমে চলে আসলাম। এসে গোসল করে ফ্রেশ হয়ে নিলাম। তারপর দুপুরে খাওয়ার জন্য ম্যামকে ডাকার জন্য তার রুমে যেতে লাগলাম। গিয়ে তো আমি নিজেই অবাক, কারণ আগে আম্মু পরি ম্যামকে তুলে খাওয়াচ্ছেন। আমি আম্মুর দিকে তাকিয়ে একটু মজা করে বললাম, বা আম্মু, তোমার যে একটা ছেলে আছে সেটা তো ভুলেই গেছো। আম্মু আমার কথা শুনে একটু হেসে বলল, আরে তুই তো আমার রাজপুত্র, তোকে কে ভুলতে পারে রে? আম্মু তুমি যেভাবে খাইয়ে দিচ্ছ দেখে মনে হচ্ছে জানো ম্যামের জন্ম থেকেই তুমি ওর মা। ওর খাওয়া হয়ে গেলে তোকেও খাইয়ে দেবো, হয়েছে? হয়েছে। তারপর ম্যামকে খাওয়ানো শেষে আম্মা আমাকেও খাইয়ে দিল। খেয়ে আমি আমার রুমে চলে আসলাম। তারপর একটু ঘুম দিলাম। ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে ম্যামের খবর নিতে চলে আসলাম। এসে দেখি ম্যামও শুয়ে আছে, তাই আমি আবার পেছনে ঘুরে আসতে লাগলাম। রাতে আমি ম্যামের মুখে শুনতে পেলাম, পিচ্ছি স্বপ্নচারীটা। আমি সাথে সাথে চোখ বড় বড় করে পেছনে এক ঝটকায় তাকাই আর দেখলাম ম্যাম ঘুমিয়ে আছে। আর ঘুমের ঘরেই পিচ্ছি স্বপ্নচারীটা বলছে। তার মানে ম্যামের কিছুটা হলে আমাকে মনে আছে। অন্ধকারে মাঝে একটুখানি আলোর দিশা দেখতে পেলাম। মনে মনে অনেক খুশি হয়ে বাইরে চলে আসলাম। কিছুক্ষণ পর ম্যামও ঘুম থেকে উঠে পড়লো। ম্যাম আমার কাছে আসতে বললাম, ম্যাম এই স্নিগ্ধ বিকেলে বাইরে চলেন, একটু হেঁটে আসি, খুব ভালো লাগবে। ঠিক আছে, যাওয়া যায়। ওকে, তাহলে আপনি রেডি হয়ে আসেন, আমি বাইরে অপেক্ষা করছি। ওকে। বলে ম্যাম ভেতরে চলে গেলেন। আর কিছুক্ষণের মধ্যে রেডি হয়ে আসলেন। আজকে ম্যাম 8 মাস পর আবার সেই শাড়ি পরেছে। আমার বুকের ভেতর কেমন যেন ধকধক করে উঠল। একটা ছন্দপতন হলো যেন হৃদয়ের। এই তো সেই ম্যাম যাকে দেখার জন্য আমি একসময় ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকতাম। ম্যামকে দেখে আমি হাঁ হয়ে আছি। ম্যাম আমার কাছে এসে বলল, কি হলো, এরকম হাঁ করে তাকিয়ে আছো কেন? কিছু না ম্যাম, চলেন। চলো। বলে আমরা বেরিয়ে পড়লাম হাঁটতে। আমরা কিছুক্ষণ চুপচাপ হাঁটলাম, কেউ কোনো কথা বলছি না। বাতাসে হালকা সন্ধ্যার গন্ধ। সেই সময় হঠাৎ ম্যাম আমার দিকে ফিরে বললেন, রাকিব। জি ম্যাম। তোমাকে আমার কেন জানি খুব স্পেশাল কেউ লাগে। হয়তো কখনো সেটাই ছিলাম। কিছু বুঝলাম না। না কিছু না। রাকিব, আমি তোমার হাতটা একটু ধরতে পারি? আমি অবাক হয়ে ম্যামের চোখের দিকে তাকালাম। সেখানে ভয় নেই, ছিল কেবল একটুখানি ভরসা খোঁজার তৃষ্ণা। অবশ্যই ধরতে পারেন ম্যাম, আমি সবসময় আপনার পাশে আছি। পরি ম্যাম আস্তে করে আমার হাতটা ধরলেন। হাতটা যেন ঠান্ডা, অথচ সেই স্পর্শে আমার শরীর কেঁপে উঠল। তবে আমি কোনো শব্দ করলাম না,
শুধু অনুভব করলাম সময় যেন থমকে গেছে। কিছুক্ষণ এভাবে ম্যামের হাত ধরে হাঁটলাম। সন্ধ্যার বাতি আস্তে আস্তে জ্বলতে লাগলো। তাই আমি ম্যামকে নিয়ে একটু পরে বাসায় চলে আসলাম। এসে ফ্রেশ হয়ে ম্যামের রুমে আসলাম। এসে দেখি ম্যাম তার নিজের রুমে নেই। আম্মুকে জিজ্ঞাসা করতে উনি বলল ম্যাম ছাদে গেছে। তাই আমি দেরি না করে ছাদে চলে আসলাম। ছাদে এসে দেখি ম্যাম নিজের ফোন নিয়ে কি যেন দেখছে। ম্যামের হাতের ফোন দেখে আমার মাথাটা একটু বুদ্ধি আসলো। আমি আর ম্যামের কাছে গেলাম না, একটু দূর থেকে আমার সেই পুরনো ফ্যাক আইডি ছদ্মবেশী কবিতে লগ ইন করলাম। ইনবক্সে ঢুকে দেখি ম্যামের আইডি অ্যাক্টিভ দেখাচ্ছে। তার মানে ম্যাম ওই আইডিতে ঢুকে কি যেন দেখছে। তাই আমি বুদ্ধি করে একটা মেসেজ দিলাম, তুমি যখন শাড়ি পরো বিকেলটা হয় রঙিন, তোমার ছেলে হাওয়া লেগে বাজে হৃদয়ে বেহাগিন, তোমার চোখে বেশি চলে এক অসমাপ্ত গল্প রেখা, যেখানে আমি হারিয়ে যাই অথচ তুমি জানো না দেখা, তোমার ঠোঁটে যে হাসি খেলে আমার সকাল সেথায় থামে, তুমি বুঝবে না কিভাবে তুমি বেঁধে ফেলো এক নামহীন ঘামে, তুমি যদি চুপচাপ থাকো হৃদয় করে পায়চারি, ভাবি যদি একদিন বলো এই তুমি আমায় নিয়ে ভাবো ভারী, হয়তো তুমি স্বপ্নচারী তবু জানো এই সত্যি, তোমায় ঘিরে লেখা হয় আমার প্রতিটা কবিতার খুঁটি, তুমি যদি কখনো ভাবো কে ছদ্মবেশী পাগল কবি, জানো সে দাঁড়িয়ে থেকে চুপটি করে তোমার পাশেই সব বুঝি। একটু পরে দেখি ম্যাম সিন করলো। তারপর কিছুক্ষণ পরে ওনার আইডির পাশে লেখা উঠলো পরি ম্যাম ইজ টাইপিং। আমার বুকটা দুকপুক করছে। একটু পরে দেখি পরি ম্যাম SMS পাঠিয়েছে। আপনার SMS-ই দেখছিলাম। কি আপনি? আপনার সাথে আমি এত কথা বলেছি কেন? কিছুক্ষণ পর আমি ম্যামকে রিপ্লাই দিলাম, SMS-গুলো পড়েও কিছু বুঝতে পারছেন না ম্যাম? না, আমার কিছুই মনে পড়তেছে না। আপনি তো আমাকে পিচ্ছি স্বপ্নচারীটা বলে ডাকতেন, এগুলো কি সব ভুলে গেলেন ম্যাম? জানি না, আমার কিছুই মনে পড়ছে না। আমি আপনাকে কখনো দেখেছি কিনা সেটাও জানি না। থাক, এত চাপ নেওয়ার দরকার নেই ম্যাম, একদিন সব মনে পড়বে বলে আমি আইডি থেকে বের হয়ে আসলাম। তারপর ফোন রেখে ম্যামের কাছে আসলাম। এসে দেখি ম্যাম উদাস মনে বসে আছে। কি হয়েছে ম্যাম? ম্যাম আমার কথা শুনে চমকে উঠলো, আমার দিকে তাকিয়ে বলল, আচ্ছা, এই ছদ্মবেশী কবিটা কে? আমি তার সাথে এত কথা বলেছি কেন? আপনি কি শুনতে চান ম্যাম? শুনতে চাই সে কে। আপনার একজন ছাত্র ছিল সে, আপনি একজন শিক্ষিকা, আপনাকে সে অনেক ভালোবাসতো আর লুকিয়ে লুকিয়ে আপনাকে SMS করতো। তার খোঁজ লাগানোর জন্য আপনি আবার আমাকে জানিয়েছিলেন। অবশেষে আপনিও তাকে অনেক ভালোবাসতেন, কিন্তু হঠাৎ আপনার একটা অ্যাক্সিডেন্ট হয় আর সব কিছু তছনছ হয়ে যায়। তুমি যেগুলো বললে আমার কিছুই মনে পড়তেছে না। ম্যাম এত মানসিক চাপ নেবেন না, না মনে পড়লে কোনো ব্যাপার না। এখন রুমে চলেন, এখানে এত রাতে থাকে ঠিক না। বলে আমি ম্যামকে নিয়ে নিচে আসতে যাব, এমন সময় এমন একটা ঘটনা ঘটে গেল যেটা আমার ভাবনায় ছিল না। তো বন্ধুরা কী ঘটেছে জানতে চান? এর পরের জন্য যা অপেক্ষা করতে হবে, এরপরেই সবগুলো পর্ব একসাথে করে দেওয়া হবে ইনশাল্লাহ কালকেই। আর গল্পটা কেমন হচ্ছে অবশ্যই কমেন্ট করবেন। আর হ্যাঁ, এরপরে কিন্তু রোমান্টিক সিনগুলো বাকি আছে, তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিওতে লাইক দিয়ে একটু কমেন্ট করে যাবেন। দেখা হচ্ছে আবারও, টাটা।